2 উইকস পরে বসলাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল্লাহ মামুন কি আমাদের স্প্রিং ব্যাচের? আপনি? স্যার, আমি আমার মনে হয় চিনতে পারেন নাই, আমি আব্দুল আল মামুন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ কথা হয়েছিল। হ্যাঁ, এটা আমাদের আসলে লাস্ট ক্লাস স্প্রিং 2025-এর। ঠিক আছে, আপনি দেখেন, সমস্যা নেই। আমরা আজকে ক্লাসটাকে 3টা ভাগে ভাগ করছি। এক হচ্ছে আমাদের রিসার্চের কাজগুলো আমরা আজকে শেষ করব। আর হচ্ছে আমাদের আহ, প্রায় 20টার মতন আমরা এআই টুলস একটু শিখবো আজকের মতো। দেন হচ্ছে কিছু কোর্স যেগুলো হচ্ছে এআই এজেন্ট তৈরি করার জন্য অলরেডি ইন্টারন্যাশনালি কিছু কোর্স অফার হচ্ছে। সেই কোর্সগুলো আমি একটু আজকে দেখাই দিব, 9টা কোর্সের মতো। এই আজকে আমরা কোড রান করব, এবং কোড রান করতে করতে আমরা হচ্ছে যে এগুলো শিখতে থাকবো। তাহলে প্যারালেলি আমাদের সময়টা ওয়েস্ট হবে না। এবং আজকে যেহেতু আমরা প্রিভিয়াস আমাদের 17টা ক্লাসে আমরা যতগুলো ইমপ্লিমেন্টেশন করছি, ওই ইমপ্লিমেন্টেশনগুলোকে আজকে আমরা রিকল করব। যেহেতু আমরা ক্যারাটোকোনাস ডিজিজের মডেল একটা ট্রেন করছিলাম, লাস্ট লাস্ট ক্লাস পর্যন্ত কি করছিলাম সেটা একটু এখন আমরা রিকল করব। অ্যান্ড দেন আমরা হচ্ছে যে ওইখান থেকে আমরা কিভাবে এভালুয়েশন করতেছি আমরা আমাদের টেস্টিং ডেটা সেট দিয়ে, সেটা দেখবো। এবং সেটা রান করতে করতে আমরা এই 2টা জিনিস আজকে শেষ করব। বর্তমানে এখন আমার এই কোর্স নিয়ে আপনাদের অলরেডি সবাই যারা এই কোর্স রেগুলারলি করতেছি এবং যাদের কমপ্লিট হয়েছে সাকসেসফুলি, সবাই আমরা একটা বেস দাঁড়ায় গেছে এআই এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের জগতে। মডেল মেকিং এবং ডিপ লার্নিং, মিউটেশন অ্যান্ড আমরা যেটাকে বলি হচ্ছে ডিপ লার্নিং এর মডেলকে টিউনিং করার অ্যাবিলিটি, কোড করার অ্যাবিলিটি আলহামদুলিল্লাহ সবার মধ্যে চলে আসছে। এখন এটাকে আরো এনহ্যান্স করা, এবারে প্র্যাকটিক্যাল লাইফে এটাকে ইমপ্লিমেন্ট করা, সেটার জন্যই এই 2টা কন্টেন্ট আমি রেডি করছি। আর আমরা গত ক্লাসে যে জায়গায় ছিলাম সেই জায়গাটা থেকে একটু স্টার্ট করি। আমরা 17th ক্লাস, আমরা 17th ক্লাসে আমরা 7 ক্লাসে যে জায়গায় ছিলাম, আহ আমাদের কোডটা আমরা একটু রান করি, কোথায় ছিলাম আমরা। ওকে, আমরা 17 নম্বর ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা সরাসরি কোডে চলে যাই। ওকে, আমরা কি কি করছিলাম গত ক্লাসে? আমরা হচ্ছে যে গত ক্লাসে জিনিসগুলোকে একটু রিক্যাপ করবো, বাট ওই গত ক্লাসের কোডটাকে যেহেতু আমরা এখন আরো সামনের দিকে প্রোগ্রেস করব। হ্যাঁ, মডেল আমরা ট্রেন মডেল তৈরি করে ফেলছিলাম, এবং ট্রেন মডেল আমাদের পাথে চলে গেছিল কন্টেন্ট ড্রাইভ, মাই ড্রাইভের এই ফোল্ডারের মডেলের নাম ইনসেপশন ভার্সন 3। তার ভিতরে এই যে bestway.h5, এটাই হচ্ছে আমাদের ট্রেন মডেল। মডেলটা চলে আসছিল, এবং এই মডেল ট্রেন্ড হতে গিয়ে আমাদের ভ্যালিডেশন লস আর আমাদের ট্রেনিং অ্যাকুরেসি, এই দুইটার যে কার্ভ, এইটা আমরা আবার এই ট্রেনিং লগ সিএসবির মধ্যে আমরা সেভ করে রাখছি। সো যেহেতু সেভ করে রাখছি, আমরা একটু দেখে আসি যে আমাদের আসলে ওই ডাটাগুলো সেভ আছে কিনা। এই জায়গাটাতে আমাদের 17th ক্লাসের ইনসেপশন ভার্সন 3-এর মধ্যে এটা আছে কিনা আমরা আগে একটু দেখে আসি। 17th ক্লাস, ইনসেপশন ভার্সন 3, তার ভিতরে যে ইনসেপশন 3, তার ভিতরে হচ্ছে আমাদের মডেল, মডেলের নাম হচ্ছে এই যে bestway.h5। সো অ্যাজ পার প্ল্যান আমাদের ট্রেন মডেল তৈরি হয়ে গেছিল, এবং হচ্ছে আমরা ওই মডেলটাকে আবার আহ, ওইটার সিএসবি ফাইলও আমরা এখানে তৈরি করছি। এটি হচ্ছে সিএসবি ফাইল, যেখানে এই যে ভ্যালিডেশন লস ইপোক ওয়াইজ আমরা যতগুলো ইপোক রান করাইছিলাম, যেহেতু আর্লি স্টপিং করছিলাম,
যার কারণে 34 নাম্বার ইপোকে এসেই আমার এখানে ট্রেনিং অ্যাকুরেসি দেখাইছিল 88%, এবং আমার ভ্যালিডেশন অ্যাকুরেসি দেখাইছে হচ্ছে 70 অলমোস্ট 75%। এবং আমরা হচ্ছে আমাদের লস ছিল 0.67% আমাদের ভ্যালিডেশন লস ছিল। এটা অনেক হাই। এটাকে 0.00 সামথিং আমরা নিয়ে আসতে পারলেই আমাদের আসলে রিসার্চ সাকসেসফুল হয়। সো আমরা যেহেতু মাত্র অল্প কিছু ডেটা নিয়ে কাজ করছিলাম, আমরা কত ডেটা নিয়ে কাজ করছিলাম একটু আমরা কোড দেখলে বলতে পারবো। সো একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে আমরা হচ্ছে যে এইটার ফোল্ডারে চলে যাই। 17 ক্লাসে, ওকে, এটার আমরা একটা মিরর, এটার একটা আমরা কপি তৈরি করে নিই, তাহলে আমরা রানও করব, দেন এটা ওয়াইজ আমরা কোডও করব। সো এটার নাম দিয়ে দিই আমরা 18 18 প্লাস। ওকে, এটা দুটেই পাশাপাশি আমরা রান করি। ওকে, ওকে, সো কানেক্ট। আমরা 10 মিনিট আগে আমাদের প্রিভিয়াস 17 নাম্বার ক্লাসে আমরা যেই চোখের ডিজিজ ক্যারাটোকনাস ডিজিজের কাজটা করছি, ওই কাজটাকে আমরা একটু রিকল করতেছি। এট দ্য মিন টাইম ওই কাজের আমরা আবার পেপার রাইটিংটাও শিখতেছিলাম, সুতরাং পেপারটাও একটু নিয়ে আসি। যেহেতু আমাদের যেই আমরা ক্লক ব্যাক ইউজ করছিলাম, ক্লক ব্যাক এবং হচ্ছে আমাদের লগ ডিরেক্টরি ইউজ করে আমাদের ট্রেন মডেলটাকে আমরা কিন্তু গুগল ড্রাইভেই রাখছি। সুতরাং গুগল ড্রাইভ আমাকে মাউন্ট করতেই হচ্ছে। যদিও আজকে আমরা অগমেন্টেশন করব না, আমরা ট্রেন টেস্ট স্প্লিট করব না, আমরা মডেলকে আবার বিল্ড করব না, কারণ অলরেডি আমাদের মডেল বিল্ড করে আমরা ফেলে রাখছি। এখন শুধু আমরা মডেলকে ইউজ করে আমরা ইভালুয়েশনগুলো করব, যেগুলো আমরা 16 নাম্বার, 15 নাম্বার, 14 নাম্বার, 17 নাম্বার ক্লাসে আমরা ওগুলার 17 নাম্বার ক্লাস তো ইভালুয়েশন হয়নি, এর আগের ক্লাসগুলোতে যে আমরা ইভালুয়েশন করছি ওই ইভালুয়েশন অ্যাপ্রোচগুলো, ওই কোডগুলোই জাস্ট আমরা এই ক্যারাটোকনাসের জন্য অ্যাপ্লাই করব এবং দেখব যে আমাদের মডেলটা কিরকম আসলে ট্রেন্ড হয়েছে। এবং হচ্ছে আমার এইখানে আমি ফোল্ডারটা কোথায়, 18 ক্লাসে আমরা পেপারটাকেও নিয়ে আসি। তো জয়, মনে আছে তো যে আমরা লাস্ট ক্লাসে কিন্তু আমরা ক্যারাটোকোনাস ডিজিজের আমরা আসলে ইনসেপশন ভার্সন 3 এই মডেলটা কিন্তু আমরা অ্যাপ্লাই করছিলাম, এবং এই মডেলটারই কিন্তু আমাদের আহ, ইয়েতে গুগল ড্রাইভে আমরা একটা ডিরেক্টরি তৈরি করছিলাম, বেস মডেল ডিরেক্টরি, যেই ডিরেক্টরির মধ্যে প্রত্যেকটা মডেল আলাদা আলাদা আলাদাভাবে তৈরি হবে। এখন আমরা যদি ওই মডেলের নাম ডেন্সনেট 201 ইনসেপশন ভার্সন 3, আমি কিন্তু আমাদের কোডের মধ্যে কিন্তু
এই যে অগমেন্টেশন আমি করব না, আমি অগমেন্টেশন করতে গিয়ে আমাকে গ্লোব করা লাগছে, দেন ওয়েস কানেক্ট করা লাগছে। এই যে 17 ক্লাসের মধ্যে আমার এই যে র ইমেজকে চিনাই দিতে হয়েছে, তারপর ওইটা আবার একটা অগমেন্টেড ডিরেক্টরি তৈরি করে অগমেন্টেশনের অ্যাপ্রোচ বলে দিতে হয়েছে। এগুলো আমরা গত ক্লাসে ডিসকাস করছি। দেন 3টা ক্লাস বলে দিতে হয়েছে, প্রত্যেকটা ইমেজকে আমরা লোড দিছি, এবং লোড দেওয়ার পর আমরা যখন ইমেজগুলো কাউন্ট করছি তখন কিন্তু আমরা দেখছি যে আমাদের ইমেজ আমরা নিছিলাম কত, 70টা একদম অল্প ইমেজ নিছিলাম। তারপর আমাদের র ইমেজ ছিল 210টা, এবং আমরা আবার কাউন্ট করছিলাম যে ক্যারাটোকোনাস 10টা, দেন হচ্ছে আমাদের প্রত্যেকটা অগমেন্টেড হওয়ার পরে 70টা হয়ে গেছিল 210টা। তো অগমেন্টেড হওয়ার পরে আমাদের ইমেজ সেট হয়ে গেছিল 609টা। এই 609টাকে আমরা আবার ট্রেন টেস্ট স্প্লিট করছি। সো আজকে তাইলে আমরা কি করব না, আজকে আমরা অগমেন্ট করব না, কারণ অলরেডি আমাদের ডিরেক্টরিতে কিন্তু অগমেন্টেশন ডেটা টেটা সবকিছুই কিন্তু আমাদের 17 ক্লাসে আছে, তাই না? 17 ক্লাসে আমরা যেখানে রাখতে বলছি সেখানে কিন্তু আমাদের সব কয়টা কিন্তু এই যে র ডেটা থেকে অগমেন্টেড ইমেজ হয়ে কিন্তু সবকিছুই আমার এখানে রয়ে গেছে। এরপর আমরা কি করছিলাম, আমরা তাহলে আজকে অগমেন্ট করতেছি না, এবার কাউন্ট করছিলাম। কাউন্ট করার জন্য আমাদের যা যা করা লাগে আমরা তাই করে আমরা ইমেজ কাউন্ট করে দেখছি যে ওকে আমাদের এতগুলো ইমেজ আছে। সো এই ইমেজের ডিরেক্টরি ওয়াইজ আমরা এটা কাউন্ট করতে পারি। সো আমাকে ডিরেক্টরি গুলো আগে একটু যদি চিনাই দিই তাহলে আমি কাউন্ট করতে পারবো। সুতরাং এই শুধু অগমেন্ট না করে আমি জাস্ট ডিরেক্টরিটাকে যদি এখানে নিয়ে এসে আমি যদি ডিরেক্টরিটাকে চিনাই দিতে পারি। এখানে তো স্প্রিং 2025 কোর্স ডিপ লার্নিং 17th ক্লাস। Path is not clear. Okay. Drive, my drive, spring course 17 class. Okay, this is the augmented. So আমার এখানে অগমেন্টেড ডিরেক্টরি এটা এখান থেকে টোকনাসের পাথ হয়ে আমার 70/70 ইমেজ গেছে। সো এটাই হচ্ছে আমার পাথ। কপি পাথ, বেজ ডিরেক্টরি পাথ, সেম থিং, সেম থিং। ওকে, এখানে এইটা হচ্ছে আমার জন্য এই পাথ নামে কিছু নেই ছিল, সবই ঠিক ছিল, আমাদের একটা এক্সট্রা ভেরিয়েবলের কারণে প্রবলেম হয়েছে। সো র ডাটা আমার বেস ডিরেক্টরির সাথে র ডাটা ওএস নট ফাউন্ড। ওকে, ওএস আমি দিইনি, ও সরি। ওকে, এখানে আমরা যদি ওএসটা ইম্পোর্ট না করি, যেহেতু এটা হচ্ছে আমার একটা লাইব্রেরি, এই লাইব্রেরিটা ইউজ না করলে তো আমরা আসলে পাথকে ডিরেক্টরি থেকে নিয়ে আসতে পারবো না। সো ভেরি গুড অ্যাপ্রোচ। আমরা ওই র এবং অগমেন্টেড ইমেজকে পেয়েছি। আমি কিন্তু র অগমেন্টেশনের এই কোডটা রান দিলাম না, যেহেতু আমাদের এখন করার কোনো প্রয়োজন নাই। ক্লাসেস হয়ে প্রত্যেকটা অগমেন্ট হয়ে ওখানে যাবে। সুতরাং এই দুইটা কোড আমার রান করার প্রয়োজন। এই যে দুইটা সেল আমি হিডেন করে ফেললাম কাউন্টিং ইমেজ করার জন্য, যেহেতু আমার এখন পাথ এইটাই। সো আমি এখানে কাউন্ট করলেই আমার কাউন্টিং পাথ আসার কথা, এবং কাউন্টিং করলে এই যে ইমেজ কয়টা আছে ওই যে যা আছে তাই আমাকে দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমি অগমেন্ট আগে একবার করছি। আপনারা শুধু এটা মাথায় রাখবেন, আপনি যখন কোড করতেছেন অগমেন্ট করা, স্প্লিট করা, দেন এই কাজগুলো কিন্তু আপনি একবারই করবেন। এটা যদি বারবার করতে যান তাহলে কিন্তু আপনার মানে মডেলকে ট্রেন করতে কিন্তু ইটসেলফ 2 দিন 3 দিন লেগে যায়। আর এই স্প্লিট লিস্ট, এই অগমেন্টেশন, যেহেতু আমি মাত্র 600টা ইমেজ নিয়ে করছি, বাট আপনি তো 6,000 ইমেজ নিয়ে করবেন বা 8,000 ইমেজ নিয়ে করবেন। যেমন আমার এই পেপারটা আমরা যখন কাজ করছি তখন কিন্তু আমরা 8,000 ইমেজ নিয়ে কাজ করছি। আমি লাস্ট ডেতে
এই পেপারটা আমরা দেখালাম, and এই পেপারটা আমরা একটা Q1 জার্নালে অলরেডি রিভিউতে আছে, এই জন্য এই পেপারটাকে দেখাচ্ছি। এইখানে আমরা কিন্তু ইমেজ ডাটা সেট কতগুলো নিছিলাম মনে আছে? এই যে আমরা ক্যারাটোকোনাস অরিজিনাল ইমেজ নিছিলাম হচ্ছে 1615। দেখা কি যাচ্ছে না অনেক ছোট দেখাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। এটাকে আমি একটা ট্যাবে ওপেন করতে পারি না। ওকে, এখানে আমরা অরিজিনাল ইমেজ আমরা রিসার্চের সময়, সো আপনি যখন কাজ করবেন বা আপনার প্রফেশনাল লাইফে আপনি যখন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবেন, তো আমি বলছিলাম যে 3 থেকে 4 হাজার ইমেজ হলে বেটার। সো আমরা অরিজিনাল ইমেজ নিয়েছিলাম প্রায় 4 হাজার প্লাস, মানে 5 হাজারের মতো, এবং অগমেন্টেড ইমেজ নিয়েছিলাম হচ্ছে 8 হাজারের মতো। এবং ওইটাকে আমরা 50%, 20%, 25 করে আমরা ওইটাকে স্প্লিট করে নিয়েছিলাম। সো আমরা যখন এইখানে কোড করছি তখন কিন্তু আমরা স্প্লিট করে আমরা কিন্তু 70 70 70কে আমরা 609টা নিছি। সো এই ট্রেন টেস্ট স্প্লিট এখন আর আমরা করব না, এটা যেমন আছে তেমন। কিন্তু স্প্লিট করার কারণে আমরা যেই ডেটাগুলো পাইছি, ওই ডেটাগুলোকে যদি আমি দেখতে চাই তখন দেখবো যে এই যে আমরা কিন্তু 210টা আমরা ক্যারাটোকোনাসকে ট্রেনে দিছি হচ্ছে 50%, আর এটা হচ্ছে 25%, 25%, এইভাবে কিন্তু আমরা, আমি যেভাবে কোডটা আমার 4 হাজার ইমেজের পরে অগমেন্টেড 8 হাজার ইমেজের উপরে করছি, সেটা আপনাদেরকে যেহেতু স্পেস কম বিধায় আমি ওইটা দেখাইছি হচ্ছে অগমেন্টেড 600 ইমেজের মতন। সো এই 600 ইমেজকে আমরা এইভাবে করে স্প্লিট করছি। তো স্প্লিট করার পরে আমরা কি করছি, তা এখন তার আমার স্প্লিট করার প্রয়োজন নাই, সো আমি এটাকে কি করি, ন্যারো ডাউন করে ফেলি। এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। ইমেজ ভিজুয়ালাইজেশন, আমি যেহেতু প্রথম একবার ইমেজকে আমি ভিজুয়ালাইজ করছি, আমি ডাইকন ইমেজ করছি, টিফ ইমেজ করছি, আমি নর্মাল পিএনজি, জেপিজি, যে কোনো ইমেজকে আমি কিন্তু আবার ওইটার ইমেজ সাইজ, ইমেজ টাইপ দিয়ে আমি প্লটিং করার ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে শো করছি। এই যে এইখানে আমি যদি যত যে ইমেজই দিই সেই ইমেজকেই কিন্তু ও আমাকে ভিজুয়ালাইজ করবে। এটা আমরা গত ক্লাসে এখানে একটা ফাংশন আমি বানাই নিছিলাম, এবং এই ফাংশনে আমি যে ইমেজই পাঠাই সেই ইমেজটাকে সে ভিজুয়ালাইজ করতেছে। সো এইটার প্রসেস আমি গত ক্লাসে দেখাচ্ছি। তো আমাদের ভিজুয়ালাইজেশনের আর দরকার নেই, আমরা একটু দেখতে চাইছিলাম যে আমার অগমেন্টেড ভিজুয়ালাইজ করে কিনা। রাইট, এখন আপনাদের মডেল বিল্ড থেকে শুরু হবে। সো ইনসেপশন ভার্সন 3 জায়গায় আপনি জাস্ট ড্রপ ডাউন দিয়ে আপনি এখানে যেটা দিবেন, এক্সেপশন দেন, সিরিজ নেট দেন, আপনি যেইগুলোই দেন। আমি আপনাদেরকে কাস্টম মডেল তৈরি করা শিখাইছি VGG19 দিয়ে, দেন VGG16 দিয়ে, দেন আমি আপনাদের CNN এর প্রি ট্রেন মডেল যতগুলো আছে সবগুলোকে আমি এখানে সিরিয়ালি তৈরি করে রাখছি, যে হ্যাশট্যাগ দিয়ে আপনি যেটা সিলেক্ট করবেন সেইটাই এখানে সিলেক্ট হয়ে যাবে। আমি ইনসেপশন ভার্সন 3 জায়গায় যদি আপনি ডেন্সনেট 169, এই যে দেখেন ডেন্সনেট 169 চলে আসছে। সো আপনি এখন শুধু বাসায় বসে বসে এই কোডটা রান করবেন, আর প্রতিটা প্রতিটা যেহেতু আজকেই লাস্ট ক্লাস, এই কোডটা বারবার রান করবেন, এবং প্রতিটা মডেলের জন্য আপনি আপনার দেখবেন যে গুগল ড্রাইভের আপনার স্পেসিফিক পাথে সেই মডেলের আরওসি কার্ভ, সেই মডেলের এভালুয়েশন প্যারামিটার, কনফিউশন ম্যাট্রিক্স, সেই মডেলের আপনার ট্রেনিং অ্যাকুরেসি, লস অ্যাকুরেসিগুলো ওই ডিরেক্টরিতে সেভ হচ্ছে কিনা, দেন ওগুলা দিয়েই কিন্তু আমরা পরে আমাদের রেজাল্টগুলোকে তৈরি করি। সো আমি আমার ইনসেপশন ভার্সন 3 যেহেতু কন্টিনিউটি, সো ইনসেপশন ভার্সন 3 রাখলাম। এখানে আমার একটা প্রপোজ মডেল ছিল, আমি গত ক্লাসে বলছি, সেটা হচ্ছে ক্যারানেট। তো আপনি যখন কাজ, ক্যারানেট আমি নাম দিছি কেন, এটাও বোধহয় আমি গত ক্লাসে বলছিলাম, যে যে প্রপোজ ডিপ লার্নিং মডেলে এই যে আমি ক্যারানেট নামটা দিছি। ক্যারানেট নামটা দিছি কারণ ডিজিজের নাম ক্যারাটোকোনাস, আর এর ভিতরে আমি একটা ফ্রিজ আনফ্রিজের একটা আমি নিউরাল নেটওয়ার্ক তৈরি করছিলাম, যেটা কাস্টম, মানে প্রি ট্রেন্ড যেই মডেলগুলো, এদের যে লেয়ারগুলো থাকে, এই লেয়ারগুলো থাকে কিন্তু হচ্ছে আপনার কোনো না কোনো ওয়েট তাদের আগে থেকেই চেনানো থাকে, ওইটাকে আমরা বলি ইমেজ নেট। ওটা বলে দিতে হয় যে ইমেজ নেটের ওয়েট তুমি ইউজ করে ক্যালকুলেশন শুরু করো, এই জন্য এগুলোকে আমরা প্রি ট্রেন মডেল বলি। সো এই প্রি ট্রেন মডেলের যে ওয়েটগুলো, ওগুলোকে আমি ফ্রিজ করে আমি নিজে একটা ওয়েট দিয়ে আমি একটা মডেলকে একবার ট্রেন করছি, আবার আনফ্রিজ করে আমি মডেলকে আবার ট্রেন করতেছি। কথাই বুঝছেন? সো আজকে আমরা আনফ্রিজ করে মডেলকে ট্রেন করব, তার আগে ফ্রিজ করে আমরা যে মডেলকে ট্রেন করছিলাম সেই মডেলটা ট্রেন করার জন্য আমরা ওই মডেলটা কিভাবে লিখছিলাম একটু খেয়াল রাখেন। আমরা কি করছিলাম, যখন আমরা ওইটাকে
ফ্রিজ করছিলাম তখন আমি ওই বেস মডেল মানে ইনসেপশন ভার্সন 3, যেহেতু এখানে আমি মডেলের নেম লিখছি ইনসেপশন ভার্সন 3, যার কারণে আমি ইনসেপশন ভার্সন 3 যে ফাংশন, এটা আমার ওই আমি দেখাইছিলাম যেটা আমার কেরাসের মধ্যেই কিন্তু আছে। এই যে আমি যদি এইখানে এই যে টেনসার ফ্লোর কেরাসের অ্যাপ্লিকেশনসে আমি যাই, তাহলে কিন্তু আমি এখানে 3টা আইনে দেখাইছিলাম যে ডেন্সনেট 201, ইনসেপশন ভার্সন 3, মোবাইল নেট ভার্সন 2, এগুলো আমি আইনে দেখছি। এরকম আপনি কিন্তু প্রায় 22টা 23টা আমার প্রি ট্রেন মডেল আছে। আপনি প্রত্যেকটাকেই কিন্তু আপনি কেরাস টেনসার ফ্লোতে যাবেন, কেরাসে যাবেন, যায় তার ফাংশনটাকে নিয়ে এসে এই জায়গাটাতে আপনি বসাবেন। বসানোর পর আপনি আপনার এই প্রি ট্রেন মডেলকে আমি যেহেতু আমার একটা প্রপোজ মডেল ছিল এবং আমার বুয়েটের এখন পিএইচডির ইয়ে যে প্রফেসরের সাথে করতেছি, স্যার হচ্ছে উনি কানাডিয়ান ইউনিভার্সিটির ভিসি ছিলেন, দেন বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে উনি হেড ছিলেন। সো উনার অনেকগুলো কাজের মধ্যে আহ, এই কাজটা উনি বলছে যে খুব চমৎকার একটা কাজ হয়েছে, বাট এখন আমার আরো কিছু কাজ চলতেছে, যেগুলো হচ্ছে এই লেয়ার অ্যাক্টিভেশনের মধ্যে আমরা যে অ্যাক্টিভেশন ফাংশনগুলো ইউজ করি। এই যেমন এখানে আমি সুইচ ইউজ করছি, কেউ রেলু ইউজ করে। রেলুর কিন্তু একটা বিগ লিমিটেশন আছে ক্যালকুলেশনের ক্ষেত্রে। সো এই লিমিটেশনটাকে আমি এখন প্রম্পট করতেছি আমার পিএইচডির কাজে। সো আপনারা এই মুহূর্তে যেহেতু অ্যাজ এ বিগিনার আপনার এত ডিপ লেভেলে এই জায়গাতে কোনো কাজের তো কিছু নাই, আমি ড্রপ আউট সব কিছু আপনাদেরকে বলে দিছি কি করতে হবে না করতে হবে। শুধু আপনারা মডেলের নাম, ফাংশনটার নাম চেঞ্জ করেন, আর ওয়েটে আপনি ইমেজ নেট ওই ওয়েটটাই দেন। কিন্তু আপনি এইখানে যখনই ওয়েটটা সেট করতেছেন, সব কিছু দিয়ে বেস মডেলটা তৈরি করে এটা যখন ট্রেনেবল মোডে যাবে, তখন এটাকে আপনি ফ্রিজ করে দিবেন। ফ্রিজ করে দিলে কি হবে, ওর ওয়েটটাকে সে ক্যালকুলেট করবে না, সে এক্সিস্টিং যে প্যারামিটারগুলো পাবে ইমেজের, সেই প্যারামিটারগুলো দিয়ে সে মডেলটাকে ট্রেন করবে। সো এইটাই আমি গত ক্লাসে করছিলাম, এবং গত ক্লাসে আমরা এই মডেল ডিরেক্টরি আমরা সেট করে দিয়েছিলাম যে এটা ওই ডিপ লার্নিং এর 17 ক্লাস স্প্লিট ডেটাতে আমাদের ডেটাগুলো আছে, যে ট্রেন, ভ্যালিডেশন, টেস্ট। গত ক্লাস দেখলে সবাই দেখবেন ইমেজ সাইজ, ব্যাচ সাইজ সব আমরা বলে দিছি। এবং এইখান থেকে আমি কিছু ডিরেক্টরি তৈরি করছি ট্রেন ডাটা সেট আকারে। এখানে কিন্তু আমার এই মানে ট্রেন যে ডেটা জেনারেশন হয়েছে, এই ডিরেক্টরি থেকে সরাসরি এই ডিরেক্টরি থেকে ট্রেন ডাটা সেটে আমার কিছু ডাটা আসছে, আবার ভ্যালিডেশনে কিছু ডাটা আসছে, টেস্ট ডাটা সেটে আমার কিছু ডাটা আসছে। কত ডাটা আসছে ওইটাও কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে যে আমার ট্রেনের জন্য প্রায় 1126টা, যেখানে ক্যারাটোকোনাসও আছে, আমার মানে সুস্থ রোগীর চোখও আছে, আবার কি সাসপেক্টেড রোগীর চোখও আছে, মানে 3টা ক্লাসের এতগুলো ইমেজ। দেন এখানে এতগুলো ইমেজ, এখানে এতগুলো ইমেজ। আমি কিন্তু অগমেন্টেড করার পর 600টার আমার ইমেজ, 210টা করে ইমেজ, সেইটাকে কিন্তু সে এই যখন আমি ডেটা জেনারেট করছি, তখন কিন্তু অনেকগুলো আঙ্গেলে ইমেজ সাইজ আকারে, প্রত্যেকটার ব্যাচ সাইজ আর ইমেজ সাইজ আকারে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই ট্রেন ডাটা সেটে আরো কিছু ইমেজ নিয়ে আসছে। তার মানে এখন আমার ট্রেন ইমেজ হয়ে গেল কত, 1126, ভ্যালিডেশনে 349, আর টেস্টে হচ্ছে 340। তো গত ক্লাসে আমরা এই ইমেজ ডাটা সেটগুলোকে আমরা ইউজ করব মাইন্ডসেট দিয়েই মডেলটাকে ট্রেন করছি। এবং মডেলটাকে ট্রেন করে মানে মডেলটাকে বিল্ড করছি। আগে তো আমি মডেলটাকে বিল্ড করলাম, এটা হচ্ছে আমার মডেল বিল্ড করা। দেন আমরা কি করছিলাম, আমরা এই ডিরেক্টরি চিনাই দিছিলাম, ব্যাচ সাইজ সব কিছু চিনাই দিয়ে আমরা কিন্তু এই ওয়েট পাথ এবং লগ পাথ সিলেক্ট করছিলাম। খেয়াল করেন, ওয়েট পাথে কিন্তু আমি আমার মডেল ডিরেক্টরি মানে 17 ক্লাসের মধ্যেই আমার একটা মডেলের নাম, যেই মডেলের নাম আপনি সিলেক্ট করবেন, ইনসেপশন ভার্সন 3 করছি, তার মানে এটা ইনসেপশন ভার্সন 3 হাইপেন দিয়ে বেস্ট ওয়েট .h5 আমরা একটা পাথ রাখবো, যেখানে আমার ট্রেন্ড মডেলটা থাকবে। লগ পাথ রাখবো যেখানে আমার সিএসভি ফাইলটা থাকবে। সো আমি আবারও পুরো মানে গত ক্লাসের কথা একটু সামারাইজ করে টানতেছি এই ফার্স্ট সেশনে, যাতে করে পরে আমরা এই কাজগুলো করলে আবার আমাদের একটু রিকল হয়। দেন আমরা কল ব্যাক কেন করছি, জয় মনে আছে তো? কল ব্যাক আমরা কেন করছি, মির্জা ভাই জি স্যার। জি স্যার। আপনারা একটু হেল্প করেন, আমাকে বলেন কল ব্যাক কেন করছি। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার কল ব্যাকটা মূলত হচ্ছে আমরা যে মডেলটা ট্রেন করতেছিলাম সেইটার একটা ডিরেক্টরি পাথটাকে ঠিক করে রাখা, এবং আমার হচ্ছে যদি কখনো হচ্ছে গিয়ে সে ট্রেন করার সময় বন্ধ হয়ে যায় যেন সেখান থেকে শুরু করতে পারে। এক্স্যাক্টলি। তার মানে আমরা কল ব্যাকও সেট করে রাখছিলাম, যেখানে আমি লক পাথও দিয়ে দিছিলাম যে যতটুক ট্রেন্ড হবে ওতটুক যাতে আমার লক পাথে
ওইটার হিস্ট্রিটা আমার সেফ থাকে, এবং আমার ওয়েট পাথে যাতে আমার ট্রেন্ডের মডেলটাও সেট থাকে। ওকে, দ্যাটস গ্রেট। তার মানে আমাদের এখন এইগুলা আর আমাদের করার কোনো দরকার নাই, কারণ আমরা মডেল ডিরেক্টরি সবকিছু চিনাই টিনে আমরা কিন্তু এই যে কল ব্যাকও আমরা চিনাই ফেলছি। চীনে আমরা কিন্তু মডেলটাকে ফিটও করে ফেলছি, এই যে গত ক্লাসে কিন্তু আমরা এই যে মডেল ফিট করে ফেলছি, রাইট? মডেল ফিট করার পরে তারা কিন্তু আমাকে ডিরেক্টরি চিনাই দিছে। দেখেন আজকে আমাদের এখান থেকে স্টার্ট, ওরা আমাকে বলে দিছে যে তুমি যে ইনসেপশন ভার্সন 3 মডেলটা, এখন আমি যদি ওখানে ইনসেপশন ভার্সন 3 ওই 17 ক্লাসের ভিতরে একটা ফোল্ডার হয়েছে, ওর ফোল্ডারের ভিতরে এই ওয়েটটা আছে, ট্রেন মডেল, এবং হচ্ছে আমার এই লকটা আছে। এখন আমি কি করব, আমি হচ্ছে যে আমার যেই ট্রেন মডেলটা তৈরি হয়েছে, এখন এই মডেল ট্রেনটা কি ভালো প্রেডিকশন দিচ্ছে কিনা সেটা আগে আমাকে কি করতে হবে, একটু ইভালুয়েট করতে হবে। সো আমি যদি ওইটার ইভালুয়েশনটা করতে চাই, তাহলে আমি কি করব, আমার এই ট্রেন মডেলগুলোকে আমি এখন ইউজ করব। তাহলে আমরা একটু ইভালুয়েশনের জন্য আমাদের যা যা লাগে, ওই যে আমরা যে প্লটিং করব, মানে কার্ভ আঁকাবো, দেন সি বর্ন আমাদের লাগবে, তাই না? এখন আমি একটু মডেল নেমটাকেও যদি আরেকবার একটু নিয়ে আসি, যে আমার মডেল নেম ছিল ইনসেপশন ভার্সন 3, যেটা উপরে ছিল, এটা আমার না দিলেও হচ্ছে। সুতরাং আমার মডেল ডিরেক্টরিও আমার উপরে বলা আছে, সো আমার মডেল ডিরেক্টরিও কিন্তু আমার লাগবে না, কারণ মডেল নেম মডেল ডিরেক্টরি হয়ে কিন্তু আমার উপরে মডেল ডিরেক্টরি বলাই আছে। সুতরাং আমার মডেল ডিরেক্টরিও লাগবে না, আমি শুধু আমার লক পাথটাকে আমি নিয়ে আসি, তাইলে আমার জন্য ইজি হবে। হ্যাঁ, শুধু লক পাথটাকে আমি নিয়ে আসি, তার মানে হচ্ছে আমার লক পাথ ছিল হচ্ছে কোথায়, আমার হচ্ছে আহ, এইখানে আমার লক পাথটা ছিল কোথায়, মডেল ডিরেক্টরির প্লটিং সেভ পাথ হচ্ছে এখানে। এখন আমি যদি শুধু এই দুইটা, তো আমার অলরেডি সেভ করাই আছে, তাই না? এই পাথ দুইটার মধ্যে কিন্তু অলরেডি আমার সেভ করাই আছে। এখন যদি আমি শুধু লক পাথটাকে নিয়ে আসি, মডেল নেম দিয়ে শুধু লক পাথটাকে নিয়ে আসি, তাহলে কি আমার এটা কি পাবে কিনা, এটাকে আমি একটু চেক দিতে হবে। দেখি আমার লক পাথটা কোথায়। আমার লগ পাথে আমি কি দিছিলাম, হিস্ট্রি লাস্টে থাকার কথা, রাইট? এই হচ্ছে আমার লগ পাথ। তো এই পুরো পাথটাই কিন্তু আমার মডেল ডিরেক্টরিতে মডেলের নেম আসছে, দেন মডেলের নেম দিয়ে দেন ট্রেইন লগ সিএসবি। হ্যাঁ, তার মানে একদম সেম ভাবে মডেল ডিরেক্টরি আছে হচ্ছে আমার 17 ক্লাস পর্যন্ত, তারপরে হচ্ছে আমার একটা মডেল নেম তৈরি হবে, দেন হচ্ছে এটা। সো আমার এইখানে একদম রেডি করা আছে। সো আমি লগ পাথটা চিনাইলেও আমার এই লগ পাথটাকেই পাবে। আচ্ছা, এইখানে আমার বোধহয় আমার এক মডেল নেমটাকেও নিয়ে আসতে হবে। সো আমি যদি কমা দিয়ে মডেল নেমটাকে, কমা, রাইট। সো মডেল ডিরেক্টরি মডেল নেম দিয়ে লক পাথটা, সো মডেল ডিরেক্টরি, মডেল ডিরেক্টরি কি আমার তৈরি করা নাই উপরে? ইজ ইট? আচ্ছা, না থাকলে সমস্যা নেই, আমরা আবার তৈরি করি। আমার মডেল ডিরেক্টরি কি ছিল, আমার ইনসেপশন ভার্সন 3 মডেল নেম। সো মডেল নেম তো আমি উপরে রান করছি, আমি তো এখন অনেক কিছুই রান করি নাই, না করে নিচে আসছি। বেস ডিরেক্টরি আছে, মডেল মডেল আমার মডেল ডিরেক্টরি, মডেল নেম আছে। মডেল নেমকে আমি রান করছি? ও, আমি রান করি নাই। ওকে, রান না করলে তো সে এখন আর পাবে না, যেহেতু আমরা এখন এটাকে সেট করতেছি। সো আমরা একটু রান করে নিই। মডেল, ও, বেস মডেল মডেল ডিরেক্টরি আমি একটু রান করে নিতে হবে, নাহলে পাচ্ছে না। ওকে, এইটা আমার মডেলকে আরেকবার রান করলে তো প্রবলেম নাই, কারণ আমার এই মডেল তো ফিট করব না এখন, কারণ ফিট করতে আমাদের অনেক টাইম লাগবে। সো আমার মডেল ডিরেক্টরি এখন পাই গেছে, আমার ফিট করার দরকার নাই। আমার হিস্ট্রি যে মডেল ফিট আমার দরকার নাই। আমি এখন যেটা করব সেটা হচ্ছে হলো যে আমি ইভালুয়েশন করব। সো এখানে আমি একটু লিখি হচ্ছে ইভালুয়েশন ফ্রম ট্রেন্ড মডেল। ওকে, এইবার পাওয়ার কথা, এইবার আমার সবকটাই পাওয়ার কথা। এটা যদি আমি রান নাও করে, এটা রান করাইলেই পাওয়ার কথা।
হিস্ট্রি ডিএফ লগ পাথে মডেল নেম পাচ্ছেই না। আমরা কি করতেছিলাম, আমরা মডেল ডিরেক্টরি, ওকে হ্যাঁ, মডেল ডিরেক্টরি আমরা পাথটাকে মেজার করতেছি, এটা তো আমাদের ডিরেক্টরি না। আমাদের বেস মডেল ডিরেক্টরি এবং মডেল ডিরেক্টরি মডেল নেম, এটা আমাদের কন্টেন্ট ড্রাইভ 7th ক্লাস পর্যন্ত হচ্ছে আমাদের বেস ডিরেক্টরি। তারপর হচ্ছে ইনসেপশন ভার্সন 3 হচ্ছে আমার মডেল নেম। তার মানে মডেল নেম আর বেস ডিরেক্টরিকে যদি আমি জয়েন করি আমার মডেল ডিরেক্টরি হয়। সো মডেল ডিরেক্টরি যদি হয়ে যায় তাহলে আমার ফোল্ডার তো অলরেডি হয়ে গেছে। এখানে ইরোরটা কি আসতেছে, ও বলতেছে যে ইনপুট আউটপুট আর্গুমেন্ট মোড ইনসেপশন ভার্সন 3। ও মানে ফোল্ডারের ভিতরে ফোল্ডার, কিন্তু ফোল্ডারের ভিতরে তো কোনো ফোল্ডার আমার নাই, আমার তো একটাই ফোল্ডার তৈরি হয়েছিল, এই জন্য পাচ্ছে না। তাই না? আমার এই যে 17th ক্লাসের ভিতরে, আমার এই যে 17th ক্লাসের ভিতরে আমি যে ইনসেপশন ভার্সন 3 একটা ফোল্ডার, তার ভিতরেই সব প্রোডাক্ট মানে আমি আহ, রাখবো আর কি। সো তার কারণে আমার এখানে এই মডেল নেমটা আমি একবার লিখছি, এই জন্য বেশি গেছে। ওকে ওয়েল, এখন তো আমরা আমার মডেল ডিরেক্টরি এটা আমি রেডি করে নিই, দেন আমার লক পাথটা রেডি করে ফেলি। ওকে, তো ইন্টারেস্টিংলি আমি যেহেতু কোড একবার রান করায় আমি ওই পুরো লগ পাথ, এই যে আমার ট্রেনিং লগ সিএসবি, আমাকে একটু দেখতে হবে যে আমার এখানে লগ পাথ ট্রেনিং ডট সিএসবি এই নামগুলো ঠিক আছে কিনা। কারণ যেই নামে আমি সেভ করছি ট্রেন করার সময়, আমি যেই নামে পাথ দিছি, যেই নামে লগ পাথ মানে এই কল ব্যাকগুলো আমি সেট করছি, ওয়েট পাথ, সেগুলো সব ঠিক না থাকলে এরকম ইরো টিরো খাবে। ওকে, ডোন্ট ওয়ারি। আমরা যদি এবার হিস্ট্রি ডিএফটাকে আমি যদি একটু দেখি, ওকে, এখানে আমার ইনসেপশন ভার্সন 3 34টা এপোকে আমার 88%, অলমোস্ট 89% আমার ট্রেনিং অ্যাকুরেসি সে থ্রো করছে। আর হচ্ছে যে ভ্যালিডেশন ডাটা সেট দিয়ে অলমোস্ট 75%, তার মানে তাও প্রায় 10% গ্যাপ আছে। তার মানে আমার ওই ট্রেনিং অ্যাকুরেসির যে কার্ভ আর ভ্যালিডেশন অ্যাকুরেসির যে কার্ভ, এই কার্ভটার মধ্যে একটা ফাঁকা জায়গা, প্রায় 10% ফাঁকা জায়গা থাকবে। সো আমি আসলে ওই ট্রেনিং অ্যাকুরেসির ওই প্লটটাই আমি করব ইমেজের জন্য, মানে ইমেজ আকারে আমি আমার ফোল্ডারে সেভ করে রাখবো। সো আমি কি করছিলাম, আমরা হচ্ছে যে ডিরেক্টরি সেভ করার জন্য আমরা যদি কোনো একটা ইমেজ অথবা কোনো একটা ফাইল যখনই আমি সেভ করছি ডিরেক্টরিতে, তখনই আমি কিন্তু সেভ একটা ফাংশন কল করছি মডেলটাকে ওই ডিরেক্টরিতে চেনানোর জন্য। ট্রু করে দিয়েছিলাম, মনে আছে যে আমি যদি কোনো ডিরেক্টরি ওপেন করি তখন আমি মেক ডিরেক্টরি একটা ফাংশন কল করে আমি এক্সিট ওকে ট্রু দিয়ে দিছিলাম। ট্রু করার কারণে কিন্তু সেই ডিরেক্টরি পাথ অটোমেটিক জেনারেট হয়ে গেছে। আমি জেনারেটও করি নাই, অটোমেটিক জেনারেট হয়েছে, ওখানে সব অটোমেটিক চলে গেছে। তো আমরা শুধু কোডটা রান করছি, আমাদের সব ফোল্ডার অটোমেটিক জেনারেট হয়েছে। সো সেম ভাবে এখন যেহেতু আমি ইভালুয়েশন করব, আমার ট্রেনিং অ্যাকুরেসির কার্ভ, দেন হচ্ছে আমার টেস্টিং অ্যাকুরেসির কার্ভ, দেন আমার আরওসি কার্ভ, ট্রু পজিটিভ ফলস পজিটিভের রেশিও, সব কিছু আমার ডিরেক্টরিতে লাগবে। কারণ আমার পেপারে আমি যখন এই কার্ভগুলো দেখাবো, এই যে আমি যখন এই পেপারে পারফরমেন্স ম্যাট্রিক্সটা দেখাবো যে আমি আসলে কিভাবে অপটিমাইজেশন করতেছি, অ্যান্ড দেন হচ্ছে আমি কিভাবে এভালুয়েশন করতেছি, এটা প্যারামিটার সব কিছু কিন্তু আমি এখানে বলে দিছি। সো ইভালুয়েশন প্যারামিটার, যে ফলস পজিটিভ, ট্রু পজিটিভ, ফলস নেগেটিভের আমি প্যারামিটারগুলো বলার পরে আমি রেজাল্টস যখন শুরু করছি, তখন এই যে ট্রেনিং অ্যাকুরেসি, ভ্যালিডেশন অ্যাকুরেসি, টেস্টিং অ্যাকুরেসি তো পরে আসবে। আমার কিন্তু অলরেডি ট্রেনিং আর ভ্যালিডেশন অ্যাকুরেসি ম্যাক্সিমামটা আমার কাছে চলে আসছে এই ইনসেপশন ভার্সন 3। সো আমি যখন ওই ডাটা সেটে কাজ করছিলাম তখন আমার ট্রেনিং অ্যাকুরেসি প্রায় 93% এবং ভ্যালিডেশন অ্যাকুরেসি হলো 86%, তাও অলমোস্ট প্রায় আমার এখানে গ্যাপ ছিল 5%-এর মতো। যার কারণে আমার এই যে ট্রেনিং অ্যাকুরেসি এবং ভ্যালিডেশন অ্যাকুরেসির মাঝে কিন্তু এই যে 5% একটা গ্যাপ আছে, লসেরও কিন্তু একটা গ্যাপ আছে। সো এটা যতটা আমি একদম ট্রেনিং অ্যাকুরেসি এবং টেস্টিং অ্যাকুরেসিটা যতটা ঘেঁষায় আমি নিতে পারবো, এইটাই কিন্তু আলটিমেটলি রিসার্চারদের টার্গেট থাকে যে আমার ট্রেন মডেলটা, আমার ভ্যালিডেশন অ্যাকুরেসি এবং ট্রেনিং অ্যাকুরেসিটার মধ্যে কোনো ফারাক থাকবে না, একদম লাগোয়াভাবে কার্ভটা তৈরি হবে। তার মানে এর মাঝে যদি কোনো ডাটা সেট পড়ে, মানে ডাটা সেট বলছে কোনো ডেটা যদি পড়ে, সে কিন্তু রং প্রেডিকশন হবে, সে বুঝবে না সে এদিক যাবে না এদিক যাবে।
এই মাঝে ডাটা সেট পড়লে রং প্রেডিকশন হবে। এই জন্যই আমার এই মডেলে 5% আমি গ্যাপ, বাট এর আগে যিনি অথর যিনি যে কাজ করছে তার চেয়ে আমার লস অ্যাকুরেসি অনেক ভালো, মানে অনেক কম আসছে, তার আরো বেশি আসছিল ইমেজটার উপরে। সো এটা যেহেতু 7 ম্যাপিং এর ইমেজ, তো এখানে আমরা পরে আসি। সো ট্রেনিং অ্যাকুরেসিটা আমরা হচ্ছে এখন যদি একটু ড্র করতে চাই, তাহলে আমি কিভাবে ড্র করব ট্রেনিং অ্যাকুরেসিটা? সো আমি ট্রেনিং অ্যাকুরেসিটা ড্র করার জন্য আমি একটা ফিগার প্লটিং করব। আচ্ছা, ফিগার প্লটিং আমরা অলরেডি এগুলো ফিগার প্লটিং কিভাবে করব না করব এগুলো সব এই যে 6 এর আপনার কোড দেয়া আছে, তাই না? 6 এর আমাদের কোড দেয়া আছে, এই 16-এ যে কোড দেওয়া আছে সেই কোড আমরা রান করব। এরপর হচ্ছে 15-তে আমাদের যে কোড আমরা করছি ডাইকমের, সেইখানে আমরা কোড রান করব। সেই সকল জায়গাতে কিন্তু আমাদের প্রচুর বিস্তারিত প্রত্যেকটা কোডেরই ব্যাখ্যা ট্যাখ্যা সব দেওয়া আছে। সুতরাং আমি যখনই কোনো কোড রান করবো, এই যে এখানে আমরা এই যে ডাইকম সিএনএন ক্যান্সারে, এইখান থেকে আমরা আসলে ফিগার প্লটিং গুলো কিভাবে করছি সেই সব আইডিয়াগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, তাই না? সো এইখান থেকে আমি এই কোডটা, এই ফিগারটা নিয়ে আসে আমি এখানে যেহেতু ট্রেনিং ভ্যালিডেশন অ্যাকুরেসির একটা পিএনজি আমি সেভ করতে চাচ্ছি, অলরেডি পাথও আমি ক্রিয়েট করে রাখছি। এই যে প্লট সেভিং পাথ আমি ওই মডেলের ডিরেক্টরিতে ক্রিয়েট করে রাখছি। শুধু এখন আমি কি করব, এই যে এই যে ইপোক এবং অ্যাকুরেসি লস ভ্যালিডেশন অ্যাকুরেসি, এইখান থেকে আমি কার্ভটাকে নিয়ে এসে কার্ভটা বানাবো। এই যে হিস্ট্রি ডিএফ এর মধ্যে যেহেতু আমার পুরো ডাটাটাকে আমি নিয়ে আসছি, আমার ওই সিএসবি যেই ফাইলটা আমি ওই ডিরেক্টরিতে লক করছিলাম, এই যে অলরেডি ট্রেন্ড করার সময় লগ হয়েছিল, ওই ডিরেক্টরি থেকে এই ডাটাগুলোকে আমি অ্যাকুরেসি, ট্রেনিং অ্যাকুরেসিতে, ভ্যালিডেশন অ্যাকুরেসি দিয়ে একটা প্লটিং আমি করছি। ঠিক আছে? এবং এটা টাইটেল দিছি ট্রেনিং অ্যান্ড ভ্যালিডেশন অ্যাকুরেসি, এক্স লেভেল কিভাবে দিতে হয়, ওয়াই লেভেলের নাম কিভাবে দিতে হয়, এগুলো সব আমি বলছি। গ্রিড হচ্ছে আমরা ট্রু করে দিছি। তাহলে এটা হচ্ছে আমার একটা কার্ভ দিবে, আর এইটা হচ্ছে আমার আরেকটা কার্ভ দিবে। কথাই বুঝতে পারছি? দিয়ে আমার এইখানে এইটা হচ্ছে লসের কার্ভ দিবে। দিয়ে এই দোনোটাকে আমি যদি আহ, ইয়ে করি, গ্রিড করি, তাহলে এই গ্রিড ট্রু করা মানে হচ্ছে এখানে শো করা। আর যখন এটাকে টাইট করে আমি লেআউট করে এটাকে সেভ ফিগার দিয়ে আমি ওই পাথের নামটা বলে দিব, তখন এই ইমেজটা কি ওই পাথে অলরেডি সেভ হয়ে যাবে, এবং প্লট শো করলে এইগুলোও শো করবে এবং এই পাথে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আমি এখানে একটা মেসেজও দিয়ে দিচ্ছি যে অ্যাকুরেসি অ্যান্ড লস কার্ভ সেভ টু প্লট সেভ। সো এখানে যদি আমরা দেখি যে আমার কার্ভটা কেমন আসছে, সো এটা হচ্ছে আমার কিসের জন্য হয়েছে, ইনসেপশন ভার্সন 3-র জন্য। সো আমি যদি এখানে কোডের মধ্যে একটু লিখে দিই যে আমার এই ট্রেনিং এবং টেস্টিং ভ্যালিডেশন অ্যাকুরেসিটা হচ্ছে কিসের, তাহলে এখানে কিন্তু আমি সুন্দর করে এই যে মডেলের নামটা নিয়ে এসে কিন্তু আমি বসাই দিতে পারবো। এই যে মডেল নেম, এই জাস্ট এটুক, আমরা যেহেতু মডেল নেম আমাদের ডাইনামিক করা, উপরে মডেল নেম চেঞ্জ করব আমরা এক এক সময় এক একটা, তাহলে আমরা এখানে জাস্ট এখানে আমরা এখানে বসায় দিব যে আমাদের মডেল নেমটা হবে এইটা। অ্যান্ড দেন হচ্ছে আমার এখানে ইয়েটা আসবে, ট্রেনিং অ্যাকুরেসিটা আসবে। এইখানে আমার এরর শো করবে কেন? ওকে, সরি, এখানে আমার একটা কোলন তো দিতে হবে, নাহলে আনবে না। ওকে, তার মানে মডেল নেমটাকে নিয়ে আসবে, দেন হচ্ছে ট্রেনিং অ্যাকুরেসি আমার এখানে শো করবে। সো আমার এখানে অ্যাট্রিবিউটস, স্ট্রিং অ্যাট্রিবিউটস এর কি এরর, এখানে কি কমার জায়গায় কি এখানে আমি যোগ দিব? হোয়াটস দ্য এরর? ওরাও যদি চিন্তা করতে এত সময় নেয়। ওকে, প্লট তো আমি করছি, হিস্ট্রি আমি করছি। ও, ওকে, পুরোটা আমি একবারে ঢুকাই দিব। ঠিক আছে, ঠিক আছে। সো এই পুরোটুকুকে আমি স্ট্রিং এর মধ্যে ঢুকাই দিলাম। ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার মডেল নেম, এবং হচ্ছে মডেল নেম একটু রান করি দেখি আমাদের। ওকে, ওয়েল, এই যে দেখো ট্রেনিং, এই ট্রেনিং অ্যান্ড ভ্যালিডেশন লসের আগে আমি আমার মডেলের নামটা নিয়ে আসছি।
সো আমি যতটা মানে অ্যাট্রাকটিভ ওয়েতে আমি এগুলো করব, যেমন আমার পেপারের মধ্যে কিন্তু ওই আমি নামটাকে নিয়ে আসছি, এই যে ডেন্স নেট অ্যাকুরেসি, ডেন্স নেট লস, হ্যাঁ, মডেলের নাম VGG 19, কারণ আমি তো মডেল একবারই শুধু ট্রেন করব। সুতরাং আমার এই কার্ভ এবং আমার মডেলের নামগুলো যদি একটু ক্লিয়ারলি লেখা থাকে, তাহলে আমার রিভিউয়ারের কাছে এই জিনিসটা পড়তে ভালো লাগবে। আর যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি বিজনেস করতে চায়, বা তারাও একটা কাজ যখন ধরে 1 মাস 1.5 মাস লেগে যায়, কাজ করার পর যখন ট্রেন মডেল হয়, ওইটা যখন ওপেন এআই এর ব্যাক এন্ডে সেট করবে, তখন সে ভুলে যায় 1 মাস আগে আমি আউটপুট কি পাইছিলাম। সো এইটা হচ্ছে গুড প্র্যাকটিস, যে আমি অলওয়েজ আমি ডাটাগুলোকে একটু মানে আহ, আমার মতো করে আমি জিনিসটাকে একটু সাজায় রেডি করে রাখা। সো এইখানে আমি যদি এখন এই যে এখানে ট্রেনিং অ্যান্ড ইয়েটাও যদি আমি এখানে একটু দিয়ে দিই, এবং এটাকে হচ্ছে আমি এটা করে দিই, তা আমার ট্রেনিং অ্যান্ড ভ্যালিডেশন অ্যাকুরেসিও আমার মডেলের নাম দিয়ে আসবে, লসও আমার মডেলের নাম দিয়ে আসবে। এবং এইটাই কিন্তু অটোমেটিক্যালি আমার ওই যে পাথে আমি বলছি, ওই পাথে কিন্তু অলরেডি সে সেভ হয়ে যাবে, মডেল নেমের পাথে। এখন আমরা যদি গিয়ে দেখি যে আমাদের ওই পাথে সেভ হয়েছে কিনা, সো এই যে এই মাত্র আপডেট হইলো, কারণ এর আগে আমি যখন আহ, ওই কোডটা করছি, এই যে ট্রেনিং অ্যাকুরেসি এবং ভ্যালিডেশন অ্যাকুরেসির একটা নতুন পাথ এখানে চলে আসার কথা। এই যে ইনসেপশন ভার্সন 3 ট্রেনিং এন্ড ভ্যালিডেশন করে দিয়েছে। এখন খালি আমি এটা ডাউনলোড করে আমি আমার পেপারে রেডি করব। সো এটা গেল হচ্ছে আমাদের ট্রেনিং এর হিস্ট্রি থেকে, আমরা ট্রেনিং এবং ভ্যালিডেশন অ্যাকুরেসির আমরা ইয়েটা একটু কার্ভটাকে নিতে পারি। অ্যান্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন হচ্ছে আমাদের ইভালুয়েশন করার সময়। তাহলে আমরা ইভালুয়েশন করার জন্য আমরা কি করছি, আমরা আগে মডেলটাকে লোড দিছি, কারণ আমাদের মডেলটা তো অলরেডি গুগল ড্রাইভে আছে। কোথায় আছে? এই যে 17 ক্লাস ইনসেপশন ভার্সন 3, এই যে H5। তাহলে এই মডেলটা যখন ওই আমি হিস্ট্রিটা তৈরি হয়েছে আমার মডেলটা ফিট করার সময়, এখন কিন্তু আর আমি মডেলটাকে ফিট করি নাই, আমি রান করি নাই। সো কিন্তু সে কিন্তু ফিট হয়ে আমার অলরেডি সেভ আছে। আমি বারবার এই কথাটা কেন বলতেছি, কারণ হচ্ছে যে আমরা ভুলেও এই মডেল ফিট বারবার করব না। তাহলে আমরা আলটিমেট ইভালুয়েশনের রেজাল্ট পেতে গেলে আমাদের যে রিসার্চ 2 সপ্তাহে হওয়া সম্ভব, সেটা তখন লেগে যাবে 2 মাস 3 মাস। সো যেই জায়গাগুলোতে সময় দেওয়া দরকার সেই জায়গাগুলো আমি বলছি, মডেল ফিট করার সময় আমাকে পর্যাপ্ত সময় দিতে হবে, আমার পর্যাপ্ত স্পেস লাগবে, জিপিওটা হাই লাগবে, টিপিওটা হাই লাগবে, যেহেতু আমরা টেনসার ফ্লো ইউজ করতেছি। এবং আমি বাইরের যতগুলো এআই বেসড চিপ তৈরি হচ্ছে সেন্সর দিয়ে, এগুলো এখন সব কিন্তু টেনসর লাইট TFL যে ফাইলটা, মানে এই আমরা তো .h5 ফাইল করছি, এটাকে আমরা কিন্তু টেনসর ফ্লো লাইট ফাইলে আমরা কনভার্ট করতে পারবো। সেক্ষেত্রে আমার এখন ওয়েট, যদি আমার মডেলের ওয়েট কত, আমি যদি মডেলের ওয়েটটাকে একটু ডাউনলোড করে চেক দিই, যে আমি যে মডেলটা বানাইলাম, এই যে আমার বেস্ট ওয়েট, এই মডেলের ওয়েট কত, নট মোর দেন 2 পয়েন্ট সামথিং MB, এর চেয়ে বেশি হবে না। কিন্তু এখন যে আমার ফ্ল্যাশ মেমোরিগুলো আছে হার্ডওয়্যারে, সেগুলো দেখা যায় যে এক একটা মানে ফ্ল্যাশ মেমোরিতে 8 MB, 16 MBরও আমার ফ্ল্যাশ মেমোরি আছে। সো আমি এটা সেট করতে পারবো। ESP32 এর আপডেটেড মডেল অলরেডি 16 MB নেয়, সেদিন আমি দেখলাম হার্ডওয়্যারের। সো এই জন্য আমরা মডেল যেটাই ট্রেন করি না কেন, এই যে অলরেডি আমার এই মডেলটা যখন নামবে তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার মডেলটা কতটুকু হয়েছে। এবং যদি এটা খুব হাই MB হয়ে থাকে মডেল ট্রেন্ডের, তাহলে এটাকে কিন্তু আমাকে আবার কনভার্ট করতে হবে, কনভার্ট করে এটা TF লাইটে আনতে হবে। এটা কোনোভাবেই 2 MBর উপরে যাওয়া যাবে না, 2 থেকে 3 বা 4 MB, মডেল যত ছোট হবে তত ভালো। সো এটা নামতে থাকুক। আমরা এখন একটু চলে যাই, সেটা হচ্ছে যে আমাদের মডেল লোড দেওয়া শেষ, এবার আমরা একটু এভালুয়েশন করব। সো এভালুয়েশন করার জন্য আমাদের আসলে মূলত কি লাগবে, ইভালুয়েশন করার জন্য কিন্তু আমাদের আসলে ইমেজ লাগবে, তাই না? সো আমরা আসলে ইমেজটা কোথা থেকে পাবো, আমরা ইমেজটা তো টেস্ট ডাটা সেট থেকেই নিয়ে আসতে হবে। এনি ইমেজের উপরেই তো আমি আসলে চেক দিব যে আমার মডেলটা কি প্রেডিকশন দিচ্ছে। সো আমি এই জন্য অলরেডি যে টেস্ট ডাটা সেট আমি নিয়ে রাখছি, ওই টেস্ট ডাটা সেটগুলোকে নিয়ে আসার জন্য আমার আসলে PLTর ইমেজ লাইব্রেরিটা একটু সেভ দিতে হবে।
পিএল এর ইমেজ লাইব্রেরিতে ইম্পোর্ট দিব, মডেল লোড করলাম। ওকে, এবার আমি সরাসরি আমার ডাটাগুলোকে আগে আমি একটু নিয়ে আসি। সো আমি যদি ডাটাগুলোকে নিয়ে আসতে চাই, তো আমাদের এখানে এই যে আমি আউটপুট টেস্ট নামে আমি একটা অ্যারে নিছি, এবং আউটপুট টেস্টের মধ্যে আমি এইটাও আমাদের আগের ক্লাসগুলোতেও আছে যে টেস্ট ডাটা সেটকে দিয়ে আমি যদি লুপটা ঘুরাই, তখন প্রত্যেকটা টেস্ট ডাটা সেট কিন্তু এক্সটেন্ডেড হয়ে আউটপুট টেস্টে কনভার্ট হবে নামপাই অ্যারে হয়ে। তার মানে অ্যারে আকারে আমার এখানে আসবে। সো আমি অ্যারে আকারে যখনই আসবে, তখন আউটপুট টেস্টের মধ্যে কিন্তু আমার অনেকগুলো নামপাই ডেটা আসবে, এবং ওই ডেটাগুলোর মধ্যেই কিন্তু আমি মডেলটাকে ইভালুয়েট করব ওই ডাটা সেটের উপরে। সো আমি ইভালুয়েট করার আগে যদি আমি এই আউটপুট টেস্টটা কেমন আসে এটাকে যদি আমি একটু দেখতে চাই, আমার এখানে টেস্ট ডাটা সেট, ওকে টেস্ট ডাটা সেট উপরে আমার তাহলে ইয়ে নেই। টেস্ট ডাটা সেট কোথায় ছিল? ও, এটাও রান করাইতে হবে, নাহলে সে পাবে না। স্প্লিট, স্প্লিট, এটা তো প্রবলেম নেই, ডিরেক্টরি প্রবলেম নেই, এগুলো টাইম লাগবে না, এগুলো রান করে। ওকে, এই যে আমাদের টেস্ট ডাটা সেট 340টা, এটা আমাকে বলে দিতে হয়েছে। এই ডিরেক্টরি রান, এই ডিরেক্টরি গুলো রান করে রাখলে এই পরে ভেরিয়েবল গুলো পাইতে একটু সহজ হয়। ওকে, ওয়েল, এই যে আমাদের এই ইনসেপশন ভার্সন 3 বেস্ট ওয়েটের যে সাইজ, সেটা কিন্তু হচ্ছে 90 MB। তার মানে এইটার উপরে আমাদেরকে আরো কাজ করতে হবে, করে এটাকে আমাদের ওয়েট লস করতে হবে। আমি যত ইমেজ দিয়ে আমি এটাকে ট্রেন্ড করব, ওয়েট লস করার জন্য ওয়ে হচ্ছে আমাদের দুটো। এক হচ্ছে এই পুরো .h5 ফাইলটাকে আমরা টেনসর ফ্লো লাইটে কনভার্ট করব। এটা আমরা একটু চ্যাট জিপিটি জিমিনাই করলে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে একটা মডেলকে আমরা খুব লাইট ওয়েট করতে পারি। সো ওই লাইট ওয়েটটা যখন করব, দেন ওই মডেলটা আমি হার্ডওয়্যারে ইউজ করতে পারবো। অ্যান্ড এই মডেলটা আমি যে কোনো ওয়েবসাইটের পিছনে আমি যদি ফ্ল্যাশ এপিআই তৈরি করে ওখানে সেট করে দিই, দেন আমি যে কোনো ইমেজ আপলোড করলেও আমাকে ডিটেক্ট করে বলে দিবে, যদি মডেলটা খুব হাইলি ট্রেইনড হয়, ট্রেনিং অ্যাকুরেসিটা খুব ভালো থাকে। আর আমি কয়েকটা ইমেজ দিয়ে আমি এখানে টেস্ট করলে আমি বুঝতে পারবো এটা। আবার স্টার্ট করি, হঠাৎ হঠাৎ করেই দেখি নেট চলে গেছে। সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমার আউটপুট টেস্টের জন্য আমি টেস্ট ডাটা সেট নিয়ে নিলাম, নিয়ে ওটাকে নামপাই করে আমি আউটপুট টেস্টের মধ্যে রেখে দিছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রিডিকশন কিছু প্যারামিটার তৈরি করি টেস্ট ডাটা সেট থেকে। সো এটা হচ্ছে আমার আউটপুট ডাটা সেট রেডি। এখন আমার প্রিডিকশন করার জন্য, প্রিডিক্ট করার জন্য আমার টেস্ট ডাটা সেট থেকে আমি কিছু ডাটাকেও আমি ওয়াই হ্যাটে নিয়ে নিলাম, যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে করছি সেম ভাবেই। এখন আমি যদি আউটপুট মানে টেস্ট আকারেও যদি নিয়ে নিই, তাহলে আমার যেটা সুবিধা হবে যে আমার ওয়াই এক্সিস বরাবর আমার ডাটা সেটগুলো আমার এখানে ক্যালকুলেট হয়ে নামপাইগুলো শুধু আমার এখানে আসবে। সো এখানে একটা ড্রব্যাক আছে, আমি একটু বলে দিই। যখনই আমি ইমেজকে আমি প্রিডিক্ট করার জন্য তার প্রত্যেকটা পিক্সেলকে ভেঙে নামপাইতে কনভার্ট করে দেন আমি ডিটেক্ট করতেছি। সো এটা ছাড়া আমার আসলে তাকে ইভালুয়েট করার বা প্রিডিক্ট করার অন্য কোনো ওয়েও নাই। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে টেস্ট ডাটা সেট যতটা একটা আহ, সমান রেশিওতে থাকবে, আমার প্রিডিকশন রেট তত ভালো হবে। যদি আমার টেস্ট ডাটা সেট সমান রেশিওতে না থাকে, তাহলে আমাকে কোড প্রথম থেকে আবার করতে হবে, কোড স্প্লিটিংটাকে ঠিকঠাক মতো করতে হবে, যাতে টেস্ট ডাটা সেটে আমার আহ, যতগুলো ক্লাস নিয়ে আমি কাজ করব, প্রত্যেকটা ক্লাস যাতে আমার ইকুয়াল ব্যালেন্স একটা রেশিও থাকে, তাহলে কিন্তু আমার প্রিডিকশনটা ভালো হবে। সো আমি এখানে টেস্ট ডাটা সেট নিয়েছি অলমোস্ট হচ্ছে আমার 300-র মতো। এখন আমি এই টেস্ট ডাটা সেটের মধ্যে আমি আমরা যে ওয়াই টেস্ট ভ্যালুটা, তার মানে ওয়াই হেড আমার এটাও নামপাইয়ের ভ্যালু, ওয়াই টেস্ট এটাও আমার নামপাইয়ের ভ্যালু, এবং দুইটাই কিন্তু ওই যে আর্গুমেন্টাল ম্যাক্স ফাংশন ইউজ করে আমি প্রিডিক্টেড ভ্যালুগুলো এখানে নিলাম। আর এটা আবার ইউজ করে আমি টেস্টের যেই নামপাই ভ্যালুগুলো আছে আমার টেস্ট ডাটা সেটের, সেগুলো আমি ওয়াই টেস্টে নিলাম।
এখন এই জিনিসটা আমি যখন করব এবং দুইটাকে এক্সিস আমি ওয়ান ওয়ান দিলাম, এখন এইটারও ওয়াই এক্সিস এটার ওয়াই এক্সিস ডাটাগুলোকে আমি শুধু আমার একটু চেক দিব যে আমার আসলে কনফিউশন ম্যাট্রিক্সে যে আমার ইভালুয়েশনটা ঠিক থাকে কিনা। সো আমি আহ, এটা ইভালুয়েশন যদি আমি করতে যাই, সো এখানে আমার কনফিউশন ম্যাট্রিক্সে যে ওয়াই টেস্ট এবং ওয়াই হ্যাট দিলাম, চমৎকার ভাবে আমার ওই যে 300টা আমি ডাটা সেট নিয়েছিলাম মনে আছে, আমি যখন এই যে ওয়াই টেস্ট এবং টেস্ট জেনারেট করে আমি কিন্তু এখানে কতগুলো ডাটা নিয়েছিলাম দেখেন, 349টা, হ্যাঁ, আমার ভ্যালিডেশনের জন্য। আর টেস্ট ডাটা সেট ছিল 340টা। সো আপনি একটু মনে রাখবেন আমার কিন্তু এখন ইভালুয়েশন করছি জাস্ট 340টা আমার ইমেজ নিয়ে, এবং 340টা প্রত্যেকটা ইমেজের নামপাই অ্যারে করে কিন্তু আমি আউটপুট টেস্টের মধ্যে রাখছি। যার কারণে আপনি যদি আউটপুট টেস্টটা দেখেন, এগুলো আমি ক্লাস 1 2 3-তে শিখাইছি। ও কিন্তু প্রত্যেকটা পিক্সেলকে অ্যারে আকারে কনভার্ট করে নিছে। সুতরাং এই অ্যারে আকারে কনভার্ট করার কারণে ও কিন্তু খুব ইজিলি এই যখন ওয়াই হেডকে আপনি চেক দিবেন যে আমার ওয়াই হেডটা কেমন দেখতে, এটা যেহেতু আপনার টেস্ট ডাটা সেট এই ওয়াই হেড, সো এইটা কিন্তু সব কিন্তু ভ্যালু আকারে আপনার পুরো একটা ইমেজের ভ্যালুগুলোকে সে এখানে নিয়ে আসছে 212। শুধু এইখানের এই ভ্যালুগুলোর সাথে আমার এই ওয়াই টেস্ট যে আউটপুট টেস্টের ভ্যালু, এইটাও দেখবেন যে এখন আমার একটা অ্যারে আকারে আসছে, সব ইমেজ থেকেই কিন্তু আসছে। এখন এই ইমেজ আর ইমেজের সাথে জাস্ট চেক দিবে, ওকে 2 এর সাথে 2 মিলছে, ওকে গুড, তার মানে এই ইমেজটা মিলছে। ক্লিয়ার? ওই যে অ্যারে থেকে আউটপুট টেস্টের অ্যারে থেকে সে কিন্তু ক্যালকুলেট করে আর্গুমেন্টাল ম্যাক্স করে একটা অ্যারে দিয়ে সে চেক, যেমন এখানে হচ্ছে 1, ওয়াই হ্যাটে 1, এখানে 1, ওকে 0 0, এখানে দেখেন দুইটা জিরো একটা 1, কিন্তু এখানে হচ্ছে তিনটা জিরো হয়ে গেছে, তার মানে এই যে এইটা মিলে নাই, যেটা ভাবছে সেটা না, তার মানে 0 1 2, তার তিনটা ক্লাস আপনার হয় হচ্ছে ক্যারাটো ক্লাস আছে, নাইলে নাই, নাইলে সাসপেক্টেড। ও এই পুরো মানে যতগুলো টেস্ট ডাটা সেট দিছি ওই পুরো প্রত্যেকটা ইমেজকে হয় ক্যারাটোকনাস, এটা এটা হচ্ছে একদম এক্সট্রিম ক্যারাটোকনাস আছে, এটা হচ্ছে কি হচ্ছে সাসপেক্টেড, এটা হচ্ছে ক্যারাটোকনাস নাই, এইভাবে করে কিন্তু প্রত্যেকটা ইমেজকে সে অ্যারেতে কনভার্ট করছে। এইটাই হচ্ছে আর্গুমেন্টাল ম্যাক্সের আমার কাজ, যে আমার ওইটাকে অ্যারেতে কনভার্ট করবে। দেন অ্যারেতে আমি যখন কনভার্ট করছি, এখন আমি এর সাথে যদি আমি একে চেক দিই, এ হচ্ছে হলো আমার টেস্ট ডাটা সেট, যেটা প্রিডিক্ট করছে টেস্ট ডাটা সেট থেকে ওইটার একটা নামপাই অ্যারে, আর এটা হচ্ছে সরাসরি টেস্ট ডাটা সেটটা নিয়ে আসছে। তার মানে এটা হচ্ছে টেস্ট ডাটা সেটের টোটাল টেস্ট ডাটা সেটের নামপাই, আর ওটা হচ্ছে প্রিডিক্টিভ, যেখানে আমি মডেলটাকে ফিট করছি, তার মানে মডেল থেকে প্রিডিক্ট করে ওই টেস্ট ডাটা সেট দিয়ে প্রিডিক্ট করে যেই অ্যারেটা আসছে ওই অ্যারেটা কিন্তু আমি ওয়াই হ্যাটে রাখছি। আমার মনে হয় আপনারা বুঝছেন, কারণ মডেলটা আমি ট্রেন করতেই কিন্তু আমি এত নাটক করলাম, গত 17-18 নম্বর ক্লাস পুরোটাই কিন্তু আমি মডেল ট্রেন করছি। এখন দেখলাম যে ওকে ঠিক আছে, আমার 5% তো 10%-এর মতন আমার ট্রেনিং অ্যাকুরেসি খারাপ আছে, বাট 90% তো অলমোস্ট 89 90 তো আমার ভালো আসছে। সো আমি এখন এইটাকে যখন টেস্ট করলাম তখন আমি দেখলাম যে আমার এই যে ট্রু পজিটিভ ভ্যালু কিন্তু অনেক হাই, 100 এখানে 71, দ্যাট উইল বি দ্য মানে গ্রেট ইভালুয়েশন। সো আমি যদি এখন এটার অ্যাকুরেসি দেখতে চাই, এটা যদি সবকিছু দেখতে চাই, আমি কনফিউশন ম্যাট্রিক্স দেখে আমি তো খুশি যে আমার আসলে টোটাল আমার 340টা ডেটা, এর মধ্যে ক্যারাটোকোনাস ডেটা কতগুলো আছে আমি ওগুলাকে এখানে ইভালুয়েট করতে পারতেছি। দেন নর্মাল কতগুলো, এগুলো বোঝা যাচ্ছে এটা সাসপেক্টেড। কিন্তু এই যে টাইপ 1 এবং টাইপ 2 ইরোর, টাইপ 1 ইরোর কোনগুলো, উপরের গুলো আমার যেগুলো হচ্ছে ট্রু মানে আমার ফলস পজিটিভ, 1 13 12 অনেক কম, আর টাইপ 2 এরও অনেক কম। সো এটা কিন্তু আমার কোডটাই আমি আপনাদেরকে রান করাইছি জাস্ট আপনাদের অল্প ইমেজ দিয়ে। ওই প্রথমে নিলাম 70টা ইমেজ, ওটাকে অগমেন্ট করে করলাম 210টা, তিনটা ক্লাসের জন্য 650 700 মতন। ওইটাকে আবার একটু আমি ডাটা জেনারেট করলাম, করে ওইখান থেকে আমি 300টা নিয়ে আমি এই টেস্টটা করছি। পেপারে আপনাকে এই জিনিসগুলো লিখতে হবে, আপনি কি কি করছেন, আপনার সব নাটক গল্প আপনাকে লিখতে হবে। আপনার গল্প যদি অথেন্টিক না হয় তাহলে কিন্তু ইভালুয়েটর আপনার পেপারটাকে রিজেক্ট করে দিবে। ইভালুয়েটর বহুত পরে, প্রথমে রিসার্চার যিনি চিফ এডিটর থাকবে উনি বুঝবে যে না, ওর কথার মধ্যে নোবেলিটি তো পরে, ওর ক্লিয়ারিফিকেশনই নাই। সো আপনি কি করতেছেন না করতেছেন পুরো গল্পটা যদি ওনার কাছে মনে হয় যে না সে ক্লিয়ারলি মেসেজটা দিছে, তাহলে আপনার প্রপোজ ক্যারানেরটা সেটা তখন Q1 জার্নালে বা ভালো একটা জায়গাতে আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে। সো এখন যদি আমি এখন আপনার
হ্যাঁ, আবার এখানে আসে, আমি বুঝতেই পারতেছি আমার কনফিউশন এখন। দেখতে যেহেতু একটু খারাপ লাগতেছে, আমি যেহেতু এটা নর্মালি সাইকিট লার্ন দিয়ে করছি, এখন এটার মধ্যে আমি একটু জাস্ট একটু কালার লাগাইতে পারি। সেটা হচ্ছে ওই সি বন্ড দিয়ে, তাই না? এই যে সি বন্ড দিলেই তো আমার কালারফুল হয়ে যায়। জাস্ট এসএনএস হিট ম্যাপটা দিলে আমার ওই সেম লাইনটাই, কনফিউশন ম্যাট্রিক্সের লাইনটাই খালি আমি এখানে ঢুকাই দিব ফাংশনের মধ্যে, আর ট্রু করে দিব। দিলে এটা সুন্দর কালারফুল একটা আমাকে কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে দিবে। এখন এই কনফিউশন ম্যাট্রিক্সটাই আমি চাচ্ছি হলো আমার ইয়েতে সেভ করতে। এই যে এখানে 100-র পরে ভ্যালুগুলো একটু খারাপ দিছে, তাই না? সো এই এই জায়গাগুলো আপনি এইটাকে যদি একটু বড় করে নেন, আমি যদি এটার ফিগার সাইজটা দিয়ে একটু বড় করে নিই হিট ম্যাপটাকে, তো এটা আর সুন্দর আসবে। সো ওয়েল, আমি এটার ফিগার ম্যাপটা, আমরা যদি একটু বড় করে এটার ফিগার ম্যাপটা দিই এবং এটাকে যদি সেভ করি, জাস্ট ওয়েট এ বিট। এটা করার জন্য আমাদের একটা ফিগার সাইজটা একটু যদি বলে দিতে পারি, প্লটিং ফিগার সাইজ, এবং হচ্ছে ওকে, আমি একটু এটাকে নিয়ে আসি। ওকে, এইটা হচ্ছে আমি প্রেডিকশন, আমার প্রেডিকশনস কোথায় রাখছি? ওয়াই টেস্ট অ্যান্ড হচ্ছে আমার ওয়াই হ্যাট। ওকে, ওয়াই টেস্ট হচ্ছে আমার প্রেডিকশন, ওয়াই হ্যাট অ্যান্ড ওয়াই টেস্ট। সো আমি এটাকে যদি একটু চেঞ্জ করি, এটা হচ্ছে আমার ওয়াই হ্যাট, এটা হচ্ছে আমার ওয়াই টেস্ট। সো এটা আমার লাগানো প্রিডিকশনস, যত জায়গায় প্রিডিকশনস সব জায়গায় আমি ওয়াই হেড বসাই দিই। আমার ওয়াই হেড, ওয়ার ইজ মাই ওয়াই হেড? ওকে, ওয়াই হেড, এটা হচ্ছে প্রিডিক্ট। তাহলে আমার এখানে যত জায়গায় প্রিডিকশনস আছে, প্রিডিকশনস গুলোকে আমি ক্লাস হচ্ছে আমার ওয়াই টেস্ট, ওয়াই টেস্ট। ওকে, এইখানে আসবে হচ্ছে আমার ওয়াই হেড, এর নাম পাই করে এটা। This is actually my y hat. Okay. So y hatটাই যদি বসাই দিই, দেন হচ্ছে ওকে প্রেডিকশনস, আমার y হেডটা তো অলরেডি প্রিডিক্ট করতেছি। সো এইটা হচ্ছে আমার কমপ্লিটলি y হেড, আমার আর দরকার নেই। ক্লাসেস, ক্লাসগুলোকে তো আমি এখানে নিয়ে আসি নাই, ক্লাসগুলোকে একটু নিয়ে আসি। আচ্ছা, মডেল ডট, আমি মডেল প্রেডিক্ট করবো টেস্ট ডাটা সেট দিয়ে, এটা প্রেডিকশনসে। দেন আমার প্রিডিক্টেড ক্লাসে প্রেডিকশনস এর উপরে আমি এক্সিস করতেছি, তার মানে এটাই তো আমার ওয়াই টেস্ট। আউটপুট টেস্ট এক্সিস করতেছি, আউটপুট টেস্ট হচ্ছে আমার ওই ভ্যালু। সো আমি ওয়াই টেস্টটাকে এখানে প্রিডিক্টেড ক্লাস হিসেবে ধরি। টু বি বেটার, ওয়াই টেস্ট, টেস্ট ট্রু ক্লাসেস এইটা। এখন শুধু মডেল প্রিডিক্ট, আমার প্রিডিকশনস আমার জন্য just true classes.
এটা আমার লাগার কথা না, কারণ ওয়াই টেস্ট আমি এখানে ওয়াই হেড ওয়াই টেস্ট আর ওয়াই হেড জাস্ট ওয়াই টেস্ট আর ওয়াই। ওকে, ট্রু ক্লাসেস আমার লাগবে। ওকে ওয়েল, এই যে এবার গ্রাফটা সুন্দর হয়েছে তাই না? এবং এটা আলটিমেটলি আমি আমার মডেল ডিরেক্টরির মধ্যে কনফিউশন ম্যাট্রিক্স পিএনজি নামে অলরেডি সেভও করে ফেলছি। এখন এখানে আমি ফিগার সাইজটা দিয়ে দিছি 10:8, আর আমার কনফিউশন ম্যাট্রিক্সে যে ওয়াই টেস্ট এবং ওয়াই হেডটার মধ্যে আমি আমার ক্যালকুলেশনটা করছি। যেই কাজটা আমি এখানে করছি, এই যে কনফিউশন ম্যাট্রিক্সে ওয়াই টেস্ট এবং ওয়াই হেড দিয়ে সেম কাজটা আমি করছি, শুধু একটু ফিগার সাইজ দিয়ে দিছি। আর হিট ম্যাপটা আমার একটু আগে ছিল একটু নর্মাল হিট ম্যাপ, যেখানে আমার অ্যানোট করছি, কিন্তু আমি ফিগার সাইজ দিইনি। এবার আমি একটু লেভেল সেট করে দিছি, ক্লাসের নাম সহ আসবে। তার মানে আমার ক্যারাটোকোনাস নর্মাল সাসপেক্ট, ক্যারাটোকোনাস নর্মাল প্রিডিক্টেড সাসপেক্ট। সো এইগুলো হচ্ছে আমার ট্রু পজিটিভ, এই জন্য এই পাশে ট্রু লেখা। আর এগুলো হচ্ছে আমার প্রিডিক্টেড। সো এইখান থেকে আমি বুঝতে পারছি এগুলো সব আমার ট্রু পজিটিভ। সো এখন আমি যদি চিন্তা করি যে ওকে ওয়েল, আমি এবার এটার অ্যাকুরেসি বা এটার আমার ক্লাসিফিকেশন রিপোর্টটা আমি একটু চেক দিব, তাহলে এটা তো আমরা আগে যেভাবে দিছি আর কি, ক্লাসিফিকেশন রিপোর্টের মধ্যে যে ওয়াই টেস্ট আর ওয়াই হেডটা দিয়ে দিব, দিলেই কিন্তু আমার ক্লাসিফিকেশন রিপোর্ট দেখাবে যে 80% অ্যাকুরেসি। ইন্টারেস্টিংলি, আমি যখন আমার পেপারে কাজ করলাম, সো আমার পেপারে কিন্তু ইন্টারেস্টিংলি আমরা অনেক ইমেজ নিয়ে কাজ করছি, যার কারণে আমার কনফিউশন ম্যাট্রিক্স, তখন আমরা কিন্তু 700 ইমেজ নিয়ে কাজ করছি। মানে আমার ওখানে অলমোস্ট ছিল হচ্ছে 700 700 700 2100 ইমেজ। সো আপনার এখানে হচ্ছে টোটাল আছে 300 ইমেজ। সো 2100 ইমেজের কারণে আমার কিন্তু আরওসি কার্ভটা আমরা বের করতেছি। আরওসি কার্ভ হচ্ছে প্রত্যেকটা মডেলের আসলে ফাইনাল ট্রু পজিটিভ এবং ফলস পজিটিভের রেশিও। এটা আপনারা জিমিনাইকে দিলেও, এখন যেহেতু ওয়াই টেস্ট ওয়াই হ্যাড বের হয়ে গেছে, ট্রু পজিটিভ ফলস পজিটিভ ভ্যালু যেহেতু কনফিউশন ম্যাট্রিক্সতে বের হয়ে গেছে, এখন আর কিন্তু আপনার এই কার্ভ বের করা কোনো কঠিন বিষয় না ওই মডেলের। সো আমরা ওইখানে কিন্তু আমাদের এই যে অ্যাকুরেসি ইনসেপশন ভার্সন দিয়ে 89 পাইছি। এখন যেহেতু ইমেজ কম এবং এটা অ্যাকুরেসি রেটও ভালো আসে নাই, আমরা ওইটাকে একটু মাস ভলিউমে করলে দেখবেন যে আপনার এইটাই আসছে, যেটা ওই আগের যিনি ফার্স্ট অথর একজন ব্রাজিলিয়ান প্রফেসর, সরি, ওনার হচ্ছে 84.4% আসছিল তিন্নি। ওনাকেই আসলে ওনার 3টা ক্লাস নিয়ে, ইভেন ওনার এসিএস স্কোর F1 স্কোর ওগুলোকে এনহ্যান্স করে এই জায়গাটাতে আমরা নিয়ে আসছি, এবং আলটিমেটলি 4.6% আমাদের অ্যাকুরেসি আসছে উইথ তার চেয়ে ভালো মিনিমাম স্কোরে। সো এই পেপারে মালয়েশিয়ান একজন প্রফেসর, ইউএস এর একজন প্রফেসর, আহ, দুইজন আছে এখানে, এবং ইন্ডিয়ান একজন প্রফেসর আছে। সো যেহেতু কাজটা পুরোটুকু আমার করা, ওনারা যেহেতু সাথে আছে, এই জন্য ওনারা সবাই এখানে। তো একটা ভালো পেপারে অনেক ফান্ডিং এর দরকার হয়। আপনারা যখন কোনো একটা রিসার্চ করবেন বা প্যাটেন্ট করবেন, আমার তো অলরেডি 2টা প্যাটেন্ট পাবলিশ যেটা আমার পেজে আছে। সামনে আরেকটা প্যাটেন্ট মঙ্গলবারে সাবমিট করতেছি, এবং এই প্যাটেন্টটা আমাদের পুরো বাংলাদেশে একটা সোশ্যাল বিজনেস আকারে এই প্যাটেন্টটা কাজ করবে। এটা হচ্ছে ফুড প্রিজার্ভেশন নিয়ে, উইথাউট ইলেকট্রিসিটি। যদি এটা ভালো হয়, এটার ডিউরেশন প্লেটিং হচ্ছে প্রায় 6 থেকে 1 মাস সময় লাগবে আমাদের এটা রেডি করতে। সো এই 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 জায়গাগুলো কি, এগুলো হচ্ছে নিউ ইনভেনশন বা নিউ ওয়ার্ক। আপনি করতে করতে তখন দেখা যাবে যে আপনার ওই জায়গাটা তৈরি হয়ে যাবে, এবং আপনি একুরেসি গুলোকে ইমপ্রুভ করতে পারবেন। প্যাটেন্ট করেন, ওখানে আপনার মডেল কিভাবে মানে ইনবিল্ড করবেন, পেপার করেন। পেপার জিনিসটা অনেক ইজি। আপনি যদি একটা নতুন কিছু তৈরি করতে চান, তাহলে আপনি যদি ইমপ্লিমেন্টেশন আপনার যদি ইজি হয়, তখন দেখবেন যে পেপার ওয়ার্ক নাথিং সিরিয়াস ইস্যুস। এবং আমি তো লাইফ টাইম আছি আপনাদের কোনো কাজের সাথে অথরশিপ। আবার কেটে গেছে, ভালোই যন্ত্রণা হচ্ছে। ওকে, সো আমরা ক্লাসিফিকেশন রিপোর্টও বের করে ফেললাম। সো আমাদের এখন আর কি আমাদের জন্য এখন আরো যে ইভালুয়েশন গুলো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইবার হচ্ছে আমরা এইটাকে, এই কাজটাকে আমরা এখন
ফাইন টিউনিং করব আফটার ফ্রিজিং। মনে আছে আমরা যখন মডেলটাকে রান করছিলাম তখন আমরা ফ্রিজ করে কিন্তু আমরা এই আউটপুট পাইছি। ফ্রিজ করছিলাম কি, বেজ মডেল ট্রেনেবলকে আমরা মানে ওই যেহেতু প্রি ট্রেন মডেল তার ওই ফার্স্ট লেয়ার গুলোকে আমি কি করছিলাম, ফ্রিজ করে দিছিলাম। ফ্রিজ কিভাবে করছিলাম, আমি ওটাকে ফলস করে দিছিলাম, ট্রেনেবলটাকে আমি ফলস করে দিছিলাম। মনে আছে আপনাদের মডেল করার ক্ষেত্রে, আজকেও দেখালাম, ও 17 নম্বর ক্লাসের ভিডিওটা দেখলে আপনার মনে পড়বে। এখন আমি কি করব, ওই সেম মডেলটাই আমি আবার করব। এখন আবার সেম আমি ওয়েটেড পাথগুলোই নিব। এখন আগের আগের ওয়েট পাথটা ছিল হচ্ছে, আপনার মনে আছে কিনা, ওয়েট পাথ শুধু। এখন আমি নিলাম ধরেন ওয়েট পাথ 1, সেম জিনিস, উই মডেল ডিরেক্টরি উই মডেল নামই, কিন্তু নাম দিলাম আনফ্রিজ বেস্ট ওয়েট H5। মডেলটাকে আমি চেঞ্জ করতেছি, ঠিক আছে, এবং লগ পাথ 1 করে আমি আবার মডেলটাকে চেঞ্জ করছি। ইন্টারেস্টিং হচ্ছে, আপনার মডেল যদি একবার ট্রেন্ড হয়ে যায়, তার উপরে যদি আপনি আবার ট্রেন্ড করেন, তাহলে মডেলটা কিন্তু ভালো আউটপুট দেয়। সো আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমি আনফ্রিজ করেই আমি আবার মডেলটাকে ট্রেন করছি। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই মডেল ট্রেনিং এর উপরেই আপনি সেম ওয়েটেড পাথের উপরেই আপনি কিন্তু কাজ করবেন। আমি এখন একটু ডিফারেন্ট দেখাচ্ছি, এটা দেখবেন কাজ করলে এটা হচ্ছে অনেক ভালো দেখাবে। মানে অনেক ভালো মিন্স কি, ও প্রি ট্রেন মডেলের নিজের ইভালুয়েশনটাকেও এখানে আনফ্রিজ করবে। সো আপনার মনে হবে যে ওরে বাবা এটা তো অনেক ভালো আসছে, কারণ এটা তো প্রি ট্রেন মডেল, এই জন্য আমি একটু আলাদা একটা মডেল করছি। বাট আপনি যখন করবেন আপনি কি করবেন, আপনি হচ্ছে যে উপরের থেকে ওয়েটেড পাথটাকে নিয়ে আসবেন, ওয়েটেড পাথটাকে নিয়ে আসবেন। ওয়েট পাথ কোথায় ছিল আমাদের, ওয়েট পাথ হিস্ট্রিরও আগে, এই যে, এই যে, এই ওয়েট পাথটা, আপনি এই ওয়েট পাথের উপরেই মডেলটাকে ট্রেন করবেন। সো আমি একটু দেখাই দিচ্ছি, আজকে কল ব্যাকটা ওপেন করে রাখি। আমার হচ্ছে ওয়েট পাথ এবং কল ব্যাক, এই দুটাকে তো আমাকে অবশ্যই মডেল ফিট করার আগে আমাকে সেট করতে হবে। সো আমি এটাকে কমেন্ট আউট করে রাখবো, বাট বলে দিচ্ছি যে আপনারা করলে কিন্তু যেই ওয়েট পাথের উপরে আপনার অলরেডি একবার মডেল ট্রেন্ড হয়েছে, আপনি আবার মডেলটাকে ট্রেন করলে কিন্তু ওই পাথের উপরেই করবেন, এতে কিন্তু মডেল আরো বেটার ট্রেন্ড হয় এবং মানে রাইট ওয়েতে ট্রেন্ড হয়। এখন তো আপনি আনফ্রিজ করে ট্রেন করতেছেন, তার মানে ওই মডেলের উপরে সে কিন্তু ট্রেন্ড হবে। কিন্তু এখন আমি এটা দেখাবো যে আমি আনফ্রিজের উপরে অন্য একটা আমি পাথ নিচ্ছি, পাথ 1, লক পাথ 1, এবং বেস্ট ওয়েট আমি নামও চেঞ্জ করে দিছি। এটার নাম ছিল শুধু বেস্ট ওয়েট H5, এটার নাম দিয়ে দিচ্ছি আনফ্রিজ বেস্ট ওয়েট H5। এটাও দিলাম আনফ্রিজ ট্রেনিং লক CSB। দুটাকে একটু আলাদা করলাম, কিন্তু একই মডেল ডিরেক্টরিতে যাবে, এই নামেই যাবে, এই জন্য এটাকে মেক ডিরেক্টরি ট্রু করে দিলাম। সো আপনারা এইটা করবেন, এটা করে মানে 2 ভাবে 3 ভাবে, আপনারা যেহেতু লার্নিং পিরিয়ডে আছেন, আমি শেষ হওয়ার পরে যদি এটাকে নিয়ে আর কাজ না করেন, তাহলে আসলে এই কোর্সের যে মূল অবজেক্টিভ, লার্নিং অবজেক্টিভটা আসলে ক্লিয়ার হবে না। আচ্ছা, এইখানে কোনো একটা ইস্যু হচ্ছে, আজকে নেটের আপ ডাউনের কারণে একটা ইস্যু হচ্ছে। আচ্ছা, সো ওয়েটেড পাথ আমার ক্লিয়ার হয়ে গেল। এখন আমার যেটা লাগবে সেটা কি লাগবে, কল ব্যাক লাগবে, রাইট? সো কল ব্যাকের তো কোনো প্রবলেম নেই, আমার কল ব্যাক যেহেতু আমার ওয়েটেড পাথ আর লগ পাথ 1 চেঞ্জ হয়ে গেছে, শুধু আমার কল ব্যাকের সময় আমি যে উপরে কল ব্যাকটা ইউজ করছি ওইখানে কিন্তু আমি বলছিলাম যে ওয়েট মানে ওয়েট পাথ আর লগ পাথ, কিন্তু এখন কিন্তু আমি যে লগ পাথ 1 এবং হচ্ছে ওয়েট পাথ 1 এটা আমাকে বলে মনিটরিং করব, ভ্যালিডেশন অ্যাকুরেসির উপর চেক করে আমি কল ব্যাক রেডি করব, আর ভ্যালিডেশন লসের উপর চেক করে আমি কল ব্যাকটা রেডি করব। সো আমার কল ব্যাকও রেডি। এখন আমি যেহেতু আনফ্রিজ করতেছি, সো আনফ্রিজের আমি আলাদা আরেকটা মডেল তৈরি করতেছি। মানে আমার ডিরেক্টরিতে যেই মডেল ছিল, আমার কিন্তু এই যে এই ডিরেক্টরির মধ্যে এই ইনসেপশন ভার্সন 3 এর মধ্যে একটা মডেল আমি পাইছি হচ্ছে যে বেস্ট ওয়েট। এখন আমি আনফ্রিজ করে আমি আবার ট্রেন করতেছি। সো আপনারা কি করবেন, এই মডেলের উপরেই ট্রেন করবেন আনফ্রিজ করে। করলে যেটা হবে, একটু পার্থক্যটা পাবেন। আমি একভাবে দেখাচ্ছি, আপনারা ওইভাবেও করবেন, আর এইভাবে তো আমি দেখাই দিচ্ছি, সুতরাং আপনাদের বুঝতে পারবেন যে আসলে কোন ভাবে করলে আমার জন্য বেটার অ্যাপ্রোচ হয়। এখন সেম জিনিস আমি জাস্ট কি করব, ওই উপরে যে মডেলটা আমি রান করছিলাম, দেখেন উপরের যে মডেলটা আমি রান করছিলাম, ওই মডেলটা একটু আপনাদের, মডেলটা রান বলি, আমি মডেলটা যখন বিল্ড করছিলাম তখন আমি কি করছিলাম, আমি সুইচ নিছিলাম, দেন আমি মডেলের প্যারামিটার গুলো এই যে এখানে লক করছিলাম, এই যে দেখেন আমি এখানে সুইচ নিছিলাম, দেন আমি ইপক সাইজ বাফার সাইজ বলে দিছিলাম, ডিরেক্টরি মডেল ডিরেক্টরি বলে আমি বেস মডেল ট্রেনেবলকে আমি ফলস করে দিছিলাম। এই মুহূর্তে আমি ট্রেনেবলটাকে ট্রু করে দেব, ট্রু করে এই সেম পুরো যে জিনিসটা আছে এই জিনিসটাই আমি জাস্ট ওখানে পেস্ট করে দেব। তাইলে আমার জন্য এটা কি হয়ে গেল, আনফ্রিজ হয়ে গেল। এখন
আমি আমার প্রপোজালটাই ছিল যে আমি অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতেছি, একটু ডিফারেন্ট অ্যাক্টিভেশন ফাংশন ইমেজের জন্য। সবাই তো রেলু, সফট ম্যাক্স মানে মুখস্থ ফাংশন ইউজ করে, তো এবং এটার মধ্যে কোনো নোবেলিটি ড্র করতে পারে না, কারণ সে তো জানেই না যে একটা অ্যাক্টিভেশন ফাংশন কিভাবে ওয়ার্ক করে। সে জানে না রেলু কিভাবে কাজ করে, প্যারামেট্রিক রেলু কিভাবে কাজ করে, বা সিগময়েড কিভাবে কাজ করে, সফট ম্যাক্স কিভাবে কাজ করে। এই জন্য এগুলো কিন্তু আমি সব 6 নাম্বার 7 নাম্বার ক্লাসে আমি কিন্তু অ্যাক্টিভেশন ফাংশনের লিঙ্ক টিম রিসোর্স আপনাকে দিয়ে দিছি। আপনি ওগুলো ভালো করে রিড করতে হবে বারবার বারবার, তখন আপনি যেটা বুঝতে পারবেন যে ওকে ঠিক আছে আমার কি ভাই। এখন আমি যে মডেল, ওই উপরে তো মডেল নাম দিছিলাম, কিন্তু এখন এই মডেলের নাম দিছি আমি মডেল 2। দেখেন মডেল 2 নাম দিয়ে দিছি, এবং হচ্ছে মডেল 2 এর একটা সামারি আমি দেখব, এবং এইটাই হচ্ছে আমার আপডেটেড ক্যারানেট মডেল সামারি। ওকে, এখন এই জায়গাটা আমি যখন করছি তখন হইতেছে গিয়ে আমার এই মডেলটা রেডি হয়ে গেল মডেল 2 নামে। এটা আপনি একটু খেয়াল করতে হবে যে আমার মডেলটা কিন্তু মডেল 2 নামে বিল্ড হয়েছে, আর উপরের মডেলটা কিন্তু মডেল নামে বিল্ড হয়েছে। এখন এই মডেল 2টাকে আমি ফিট করব, এবং ফিট করব এই ওয়েটেড পাথে, এবং এই লগ পাথে আমার ওই সিএসভি ফাইলটাকে আমি জেনারেট করব। তাহলে আমি কি করব, সিম্পল, আমি যেভাবে উপরে হিস্ট্রি আমি কিভাবে রান করছিলাম, বিগত সব ক্লাসেই তো আমরা হিস্ট্রি তৈরি করছি। আমাদের মডেল ফিট করার সময় আমরা এই যে এই এই- যখনই কোডটাকে রান করছি তখনই কিন্তু মডেল ফিট করার সময় একটা লং টাইম নিছিল। সো এখনো নিবে। আমরা মডেল মডেল ফিট, ওইটা ওই যে মডেল ফিট আমি হিডেন করে রাখছি। এই যে মডেল ফিট করার সময় কি লাগবে, জাস্ট হিস্ট্রি লিখবো, মডেল.ফিট, আমার ট্রেন ডাটা সেট দিব, ভ্যালিডেশন ডাটা সেট দিব, ইপোকটা বলবো, আর এই কল ব্যাকটাকে চিনাই দিব। ঠিক আছে না? এখন কিন্তু মডেল দিব না, আমি দিব হচ্ছে কি মডেল 2, কারণ আমি একটা নিউ মডেল অ্যাপ্রোচ করতেছি আনফ্রিজ ইয়েতে আর কি। সো আমি এখানে আহ, এই সেম জিনিস, এই যে ট্রেনেবলকে ট্রু করে দিলাম, বাকি সব সেম রাখলাম, মডেল 2 সামারি করলাম, এবং এইখানে আমি এই মডেল 2টাকে আমি ফিট করব। তাহলে আমি ওই কোডটাকে নিয়ে আসি যেটা হচ্ছে আমাদের ট্রেনেবল ফিট এবং ওয়েট পাথটাকে ফাইন টিউন করবে। সো আমি এবার এই হিস্ট্রিটা নাম দিলাম হচ্ছে ফাইন টিউন হিস্ট্রি, যেহেতু আমার নতুন মডেল ক্যারানেট। সো এটা মডেল 2-র উপরে আমি ফিট করতেছি। ডাটা সেট সেম সেম আপনাদের ওই মানে 70টা অরিজিনাল ডাটা থেকে আমি প্রায় 1100 সামথিং ডাটা সেট নিয়ে আসছিলাম। ডেটা জেনারেট করে ভ্যালিডেশনে আছে আপনার 300-র মতো, 39টা 40টা। আর হচ্ছে এই যে কলব্যাকটা তো এই যে আমি এখানে যে কলব্যাক রেডি করছি, এই কলব্যাকটাকে আমি জাস্ট চিনাই। এইবার মডেলটাকে আমি রান করলে, যখন রান হয়ে যাবে তখন আমার ওয়েটেড পাথ 1 এবং ওয়েটেড পাথ 2 এগুলো আমার সব হয়ে যাবে। তো এটা একটু আমার চলতে থাকে। সো ওয়েল, আমাদের কাজ শেষ। আমরা জানি আমাদের মডেল ট্রেন করার প্রসেস সবকিছু জানি। সো আজকের ক্লাসের লাস্ট সেশন, এই সেশনটা, এটা রান হতে হতে, এটা রান হওয়ার পরে আপনারা যেই কাজগুলো আমি উপরে করলাম এতক্ষণ, সেম কাজগুলো আপনারা আবার করবেন, ওইভাবে ইভালুয়েশন করলে দেখবেন আলাদা একটা কনফিউশন ম্যাট্রিক্স আসছে। এবং আরওসি কার্ভ কিভাবে তৈরি করতে হয় সেগুলো বিগত ক্লাসে দেখাই দিছি। সো আরওসি কার্ভ আপনার অথবা জিমিনাইকে, ও যেহেতু ওয়াই হ্যাট ওয়াই টেস্ট পাচ্ছে, কনফিউশন ম্যাট্রিক্স যেহেতু ওর কাছে ট্রু পজিটিভ ফলস পজিটিভ ভ্যালু আছে, ও অটোমেটিকলি আপনাকে এখানে কোড করে দিবে কিভাবে আপনি আরওসি পাবেন আপনার এ স্পেসিফিক হিস্ট্রির উপরে। সো দ্যাটস নট এ বিগ ডিল। আরওসিও আপনি সেম ভাবে আপনার ডিরেক্টরিতে সেভ করতে পারবেন, যদি আপনি ওই যে একটা ফাইল জাস্ট জেনারেট করে আপনি সেভ ফিগ দিলেই ওই ফিগারটা সেভ হয়ে যাবে। উপরে এই কোডগুলো করতে করতে নিজে নিজে একটু এই কাজগুলো করবেন, করতে করতে মানুষের দক্ষতা বাড়ে হচ্ছে আসলে ওই প্র্যাকটিস করতে করতে। সো আজকে আমি যেটা আমাদের আজকের সেকেন্ড সেশন, সেটা হচ্ছে 18 নম্বর ক্লাসে, এই যে এইখানে ইন্ট্রোডাকশন এবং লিটারেচার রিভিউ কিভাবে করব, গত ক্লাসে বলছি ইভালুয়েশন গুলো কিভাবে লিখবো, সেগুলো একদম নিজের কথা লিখতে হবে। এবং যেই পেপারকে আপনি বিট করবেন সেই পেপার কিভাবে লিখছে ওইটা আপনি একটু ভালো করে পড়বেন। আপনি ভিতরের ভাষাগুলো এখন বুঝবেন, যেহেতু আপনার মধ্যে ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং এর পুরো কনসেপ্টটা আপনার মধ্যে গেঁথে গেছে। প্র্যাকটিস করলে দেখা যাবে যে আপনাদের মধ্যে থেকে যদি আমার 5টা পেপারে কাজ করার সুযোগ থাকে,
যেমন কবির ভাই আমাকে বলছে একটা পেপারে উনি করতেছে, ওই পেপারে আমার ইন্টিগ্রেশন হওয়ার একটা সুযোগ আছে। সো মির্জা সালমান ভাইয়ের কাছে অনেক ডাটা সেট আছে। দেন আপনারা যখন যে কাজ করবেন, কাজ করার পরে ওই কাজটা একবার যদি মনে করেন আমার সাথে একটু শেয়ার করা, দেন আমি আমার সাজেশনগুলো আপনাকে দিলে, এটা নট অনলি যে আমার কমিউনিটির বাইরে তো আর কাজ করার সুযোগ নাই, সুতরাং আমার এনরোলড স্টুডেন্টদের সাথেই আমার মূল কানেকশনটা হবে, এবং এটা লাইফ টাইম। আর লাইফ টাইমে যদি আপনার 20টা কাজের মধ্যে যদি দেখা যায় যে আহ, আহ, 5টা কাজে আমার কন্ট্রিবিউশনের সুযোগ থাকে, এটা আমার জন্য অনেক বড় একটা ভ্যালু পয়েন্ট দাঁড়াবে। সো এই কোর্সের, এই উইংস দ্য ডিজিটাল ওয়ার্ল্ডের মূল অবজেক্টিভ হচ্ছে ইউ পিপল আর দ্য মেইন পাওয়ার অফ দিস কমিউনিটি, অফ দিস একাডেমিয়া। সো আপনারা হচ্ছে যত বেশি স্ট্রং আপনাদের লিড ক্যাপাসিটি তৈরি হবে, আমি যখন দেখবো আপনাদের নামে 4-5টা প্যাটেন্ট আছে, আমি বলতে পারবো যে উনি একসময় আমার সাথে পরিচয় ছিল, কাজ করছি আমরা একসাথে। সো এই কমিউনিটি, এবং একটা সময় যখন আমরা কোনো একটা মডেল বা প্রোডাক্ট লঞ্চ করব মাঠে, তখন কিন্তু আমার অনেকগুলো ট্যালেন্টেড লোক লাগবে, এবং যেই কমিউনিটি বা যেই নেটওয়ার্ক যত বেশি ট্যালেন্টেড, সেই নেটওয়ার্ক কিন্তু তত বেশি সাস্টেইন করে। এটা একদম চিরন্তন সত্য। এখন আমরা আগামী 5 বছরের মধ্যে কি করব জানি না, বাট এই কমিউনিটিকে আমি সবই জানাবো, আমার পেজে সবকিছুই আপডেট থাকবে। সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে যে সবাই প্লিজ কিপ লার্নিং, কিপ লার্নিং, নতুন কিছু পাইলেই লার্ন করেন। যেমন আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস একটু দিয়ে দিব। নাম্বার ওয়ান হচ্ছে, যারা রিসার্চ করবেন, হ্যাঁ, তাদের জন্য তো লার্নিং বন্ধ করাই যাবে না, কারণ নতুন কিছু বানাইতে গেলে, নতুন কিছু ইনভেন্ট করতে, এক হচ্ছে এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো, চাইনিজ বহুত ম্যানুফ্যাকচারিং ফার্ম আছে যারা চিপ তৈরি করে, যারা সেন্সর তৈরি করে, যারা হার্ডওয়্যার, মাইক্রো কন্ট্রোলার, ESP32 তৈরি করে, যারা, তারা কিন্তু অলরেডি তাদের প্রোডাক্ট বা তাদের ডিস্ট্রিবিউটর পুরো ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছে। সো আমরা এখন চিন্তা করব যে আগামী 2 বছর পরে আমি চিন্তা করলাম যে আমি একটা ডিস্ট্রিবিউটরশিপ বাংলাদেশে আনলাম, সোল ডিস্ট্রিবিউটর, এটা প্রোডাক্ট সেল করব। কিন্তু মানুষের প্রোডাক্ট সেল করা, সেটা এক ধরনের প্রফিট এনে দিবে। আরেক হচ্ছে আমার নিজের কোনো একটা অথেন্টিক প্রোডাক্ট 10টা কাজ করলে বা 5টা প্রোডাক্ট বানাইলে এর মধ্যে একটা কিন্তু আমার মার্কেটে খুব বেশি খাবে। সুতরাং ওই লেভেলে যাওয়ার জন্য আপনাকে এখন কি করতে হবে? আপনাকে এখন বেশি বেশি করে যতগুলো, এই যে আমি সেদিন পেপার পড়তে পড়তে দেখলাম গুগলের একটা কোর্স দিছে, AI অ্যান্ড এনিওয়ান। তো এই কোর্সটা ইডেক্সে আপনি পাবেন। সেই কোর্সটা আপনি নিয়ে করতে পারেন ওয়ান আফটার ওয়ান। এখানে আপনাকে মেশিন লার্নিং, ডিপ লার্নিং সম্পর্কে জানাবে। এমন হইতে পারে আপনি আমার কোর্স করার কারণে ওখানে সব কিছুই আপনি পেয়ে গেছেন, অথবা নতুন যদি আপনার কোটায় 10% যোগ হয়, দ্যাট উইল বি গ্রেট। কোর্সেরা আরেকটা প্ল্যাটফর্ম, আপনি ইডেক্সে যদি যান, ইডেক্সে সার্চ দিলে আপনি AI এবং এনিওয়ান ক্যান কোর্স একটা পাবেন। এই যে গুগল AI, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? গুগল AI ফর এনিওয়ান। এই কোর্সগুলো করতে যেটা হয়, প্রথমে আপনাকে একটা কুইজ দিতে হবে। কুইজে ওদের টার্গেট থাকে যে 70% মার্কস বা 65% মার্কস আপনি যদি পান, তাহলে হচ্ছে আপনি, এই যে 104 জন অলরেডি রিভিউ করছে। সো এই কোর্স ফর এনিওয়ান, হোয়াট আই, হাউ ইট ওয়ার্কস, কিভাবে কাজ করে, আপনারা এই কোর্স সম্বন্ধে একটু জানেন। এই কোর্স কিভাবে আপনি নিবেন? 4 সপ্তাহের একটা কোর্স, 2 থেকে 3 আওয়ার্স পার উইক, প্রতি সপ্তাহে কাজ করা লাগবে। করলে আপনার জানার পরিধি আরো বাড়বে ইডেক্সে, এবং এখান থেকে সার্টিফিকেটও প্রোভাইড করবে। সো দিস ওয়ান ইজ গুড ওয়ান, আমার রিসার্চে আমি গুড ওয়ান। আরেকটা হচ্ছে AI ফর এভরিওয়ান বাই অ্যান্ড্র এনজি। এই অ্যান্ড্র এনজি খুব ভালো একজন AI ডেভেলপার। কোর্সেরাতে একটা কোর্স আছে, কোর্সেরায়। ইডেক্স হচ্ছে হলো গুগলের, আর কোর্সেরা হচ্ছে হলো মাইক্রোসফটের। সো কোর্সেরাতে গিয়ে যদি আপনি AI ফর এভরিওয়ান দিয়ে সার্চ দেন, সো এই কোর্সগুলো আপনি, এই যে এনরোলমেন্ট একদম ফ্রি, মে 8 তারিখ থেকে আপনি কিন্তু এনরোলমেন্ট আজকের থেকে স্টার্ট করতে পারবেন। অলরেডি প্রায় কিন্তু 18 লাখ মানুষ এখান থেকে কোর্স করছে, বাট ভেরি আনফর্চুনেট আমার এই কোর্সগুলো করা হয় নাই। কিন্তু আমি সাজেস্ট করি যে এই কোর্সগুলো আপনারা করেন, এবং এই কোর্সগুলো করে শেখার জায়গাটুকুকে আরো এনহ্যান্স করা যায় কিনা সেটা চিন্তা ভাবনা করা। ওকে, ওয়েল, দেন আরো একটা কোর্স হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই কোর্সটা অবশ্যই আমি বলবো আপনারা করবেন, বিকজ এই কোর্সটা খুবই ইন্টারেস্টিং।
এইগুলো হচ্ছে আপনার একদমই কাজের ক্ষেত্রে নৈতিকতা, ভবিষ্যতের প্রস্তুতি, হাতে কলমে প্রজেক্টে শেখা যাবে। এবং এআই, আইবিএম এর কোর্সেরা তো ডেফিনেটলি, আমি একটু আগে বললাম মাইক্রোসফটের, সো এই কোর্সেরার অনেকগুলো কোর্স ফ্রি। এর মধ্যে আহ, এই এআই কোর্সেস ফর বিগিনার্স, ফ্রি এআই ট্রেনিং। এখন এইটা হচ্ছে একটু ডিফারেন্ট আছে। এআই আপনি যখন মানে এআই এর অনেক কোর্স আছে কোর্সেরাতে। কোনোটা আছে সাইবার সিকিউরিটির, কোনোটা আছে ইমেজের উপরে, কোনোটা আছে হচ্ছে আপনার এই যে এনরোলমেন্ট ফ্রি। আপনাকে একটু দেখতে হবে কোনটা কিসের জন্য দিচ্ছে। কোর্সেরা সব কোর্স আপনি করবেন কিনা, করলে আসলে আপনার জন্য ওইটা কতটুকু ইম্প্যাক্ট করবে, সেগুলো আপনি একটু ঘেটে ঘেটে দেখতে হবে। এখন এই ফ্রি কোর্সগুলো মূলত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 4 সপ্তাহ 5 সপ্তাহ আপনি যখন 2-3 ঘন্টা কোড করতে করতে একটা মজা পেয়ে যাবেন, তখন ওদের এক একটা কোর্স হচ্ছে $200, $150, $300। সো 30,000 টাকা 20,000 টাকা দিয়ে আপনি পরে ওই কোর্সগুলো পারচেস করবেন। এটাই মূলত হচ্ছে তাদের আলটিমেট গোল। বাট আপনি যে ফ্রিগুলো পাচ্ছেন, এগুলোকে আপনি একটু চেষ্টা করেন যে ওকে, আমি ফ্রিগুলোকে ইউটিলাইজ করে ফ্রিগুলোকে আমি আসলে কতটুকু কাজে লাগাইতে পারি। সো এই হচ্ছে 3টা কোর্স আমি অলরেডি বললাম। আইবিএম এর একটা, আচ্ছা এইটা আরেকটা কোর্স স্যাপের জেনারেটিভ এআই। আমরা যে আজকে জিমিনাই ইউজ করতেছি, এই জিমিনাই ব্যাক এন্ডে কি আছে? অনেকে আছে আমাকে মার্কেটিং, মানে যখন আমরা আমাদের টিম যখন মার্কেটিং করে আমার কোর্স, তখন অনেকে ফোন দিয়ে বলে যে স্যার আমরা এজেন্ট তৈরি করতে চাই। আরে ভাই, আপনি এজেন্ট তৈরি করতে চান, আপনি তো অনলাইনে হাজার হাজার মানে ফ্রি রিসোর্স আছে, আপনি ওগুলা দেখেন, আপনি এজেন্ট তৈরি করতে পারবেন। আর এজেন্ট তৈরি করা তো আসলে আমাদের কোর্সের অবজেক্টিভই না। কারণ এজেন্ট তৈরি করতে পারে এনিওয়ান। এজেন্ট তৈরি করার জন্য আপনার গুগলের প্রচুর অ্যাডন্স আছে। ইন্টারেস্টিং, আমি আপনাদেরকে একটা দেখাই। আপনারা যদি গুগলে ইয়েতে যান, এটা হচ্ছে হলো এই যে মেইলে যান, দেখবেন আমার মেইলে এই যে এআই মেইল উইজার্ড নামে একটা অ্যাডন্স অ্যাড করা আছে। খেয়াল করেন, এটা কিন্তু একটা এআই এজেন্ট। আপনাকে গুগল প্রচুর রিসোর্স দিছে যাতে আপনি ওদের এপিআই গুলো ইউজ করেন। আপনি যখন একজনের এপিআই ইউজ করবেন, তখন ওর এপিআই ইউজ, ফ্রি এপিআই দিয়ে দিলে তো আপনি নিজেই তো ওইটার একটা এজেন্ট তৈরি করতে পারবেন। এজেন্টের কাজ কি? এজেন্টের কাজ হচ্ছে আপনার কাজটাকে সহজ করে দেয়া। অনেকে সেলস এজেন্ট তৈরি করে, অ্যাকাউন্টস এজেন্ট তৈরি করে। সেটার জন্য গুগলের প্রচুর ফ্রি রিসোর্সেস আছে, অ্যামাজনের, এডাব্লিউএস এর প্রচুর ফ্রি রিসোর্সেস আছে, আপনি ওখান থেকে এজেন্ট তৈরি করেন। ওকে, আমাদের আমাদের এই থার্ড সেশনে যে কোশ্চেনটা ছিল জয়ের, সেটা হচ্ছে যে আমরা যখন নতুন ডাটা সেট আমি আমার ট্রেন মডেলের মধ্যে আমি ট্রেন করতে চাচ্ছি, তখন আমি কিভাবে ট্রেন করব। তো এইটার অ্যান্সারটাই দিতেছিলাম যে আমি যখনই কোনো একটা নতুন ডাটা সেট আসবে, ওই ডাটা সেটটাকে আমি আগে উপর থেকে ওই ট্রেন ডাটা সেটটাকে আমি আগে একটু প্রসেস করে নিব। প্রসেস ইট মিনস যে আমি ওই ডাটা সেটটাকে অবশ্যই আমি ডাটা জেনারেট করব নাকি ওই ডাটা সেটটাকে আমি মডেলে ট্রেন করার জন্য ওইটাকে আমি ইমেজ ডেটা জেনারেট করার কি দরকার আছে, নাকি সরাসরি আমি ট্রেন ডাটা সেটে আমি দিয়ে দিব। সো ওই ট্রেন ডাটা সেটটাকে আমরা আগে রেডি করব। রেডি করে ওইটাকে যেই ফোল্ডারে রাখবো, ওই ফোল্ডারের পাথটা আমরা চিনাই দিব। ফোল্ডারের পাথটা যখন চিনাই দিব, তখন অটোমেটিক্যালি আমার মডেল ওই ট্রেন ডাটা সেটটাকে ওখান থেকে নিবে, এবং নিয়ে ওইখান থেকে সে আলটিমেটলি মডেলটাকে আমি বিল্ড করলে আবার সে এটাকে ফিট করবে ওই নতুন ডাটা সেটের উপরে। সুতরাং ডাটা সেট যতবারই আসুক, আমার ট্রেন ডাটা সেট, আমি ওটার সাথে অলওয়েজ হিট করব। এবং যে অ্যাপ্রোচে আমরা একটা মডেলকে ট্রেন করতেছি, ওই অ্যাপ্রোচেই শুধু আমি ট্রেন ডাটা সেটটা দিব। আর ভ্যালিডেশন ডাটা হিসাবে আমার এর আগে যতগুলো ডাটা থাকবে, ওগুলোকে আমি ভ্যালিডেশন হিসাবে রেখে দিব। আমি কি বুঝাইতে পারছি? জয় কি অ্যান্সার পাইছি জয়? কত এটা শুনতে পাইনি শব্দগুলো, মানে নেট শুনতেছে। আমি ক্লাসটা দেখে নিবো স্যার, সমস্যা হবে না। হ্যাঁ, মানে নেটটা বাড়ি খাচ্ছে আজকে আজকে। কি হচ্ছে আমি বুঝলাম না। বাট আমার কথাগুলো রেকর্ড করা আছে। আমি যেটা বলতেছিলাম যে আমি যখন নতুন করে মডেল ফিট করব, এই যে এটা যে এখন এটা এখন নতুন ভাবে মডেলটা ফিট হচ্ছে, আগের মডেলের উপরেই কিন্তু আমি করি নাই। আমি নতুন করে একটা মডেল 2 নিছি। বাট আমি বলছি যে যারা এখানে আছি সবাইকে আমি বলছি যে আমরা কিন্তু এই যে আগের মডেলের ওয়েট পাথ যেখানে আছে, ওই H5 এর উপরেই কিন্তু আমি মডেলটাকে ফিট করব।
তাইলে সেম অ্যাপ্রোচ আমি যদি এইটার উপরেই ফিট করি, নতুন করে মডেল যদি আমি মডেল 2 বা ওয়েট পাথ নতুন, লগ পাথ নতুন না নিই, তাহলে আমার আগের যে ওয়েট পাথ, তার মানে যেই আমার ট্রেন মডেল, ওর উপরে আমার মডেলটা ফিট হবে। ক্লিয়ার? এই কাজটাই আমি বাসায় করতে বলছি। এবং ট্রেন ডাটা সেটটা আমি তো উপরে বলে দিছি যে আমার ট্রেন ডাটা সেট কোথায় আছে, আমি কিন্তু ডিরেক্টরি চিনাই দিছি। এখানেও সেম ডিরেক্টরিটা চিনাই দিব। আর ভ্যালিডেশন ডাটা যদি আমি চেক দিতে চাই, তো ভ্যালিডেশন ডাটার আমি ডিরেক্টরি চিনাই দিব। তাহলে মডেলটাকে রান করলে সে কিন্তু আবার মডেলটাকে ট্রেন করবে। বুঝাইতে পারলাম? এই সো এই জিমিনাই এবং হচ্ছে এই যে ডিপসিক চাইনিজদের, এদের প্রায় মানে 400 বিলিয়ন ইউএসডি তারা ইউজ করছে, এবং পুরোপুরি গভর্নমেন্ট ফান্ডে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে তারা চাচ্ছে ওয়ার্ল্ডের যত ডেটাই এখন আসুক, এই ডাটাগুলো যাতে তাদের ওয়্যার হাউসে স্টোর থাকে। মানে আমাদের তো আর এত বড় ওয়্যার হাউস নাই যে আমরা ওই ডাটাগুলোকে স্টোর করতে পারবো, বাট আমরা যদি এরকম ওয়্যার হাউস তৈরি করতে পারি বাংলাদেশে, তাহলে আমাদেরও কিন্তু এরকম ভাবে একটা ওপেন এআই তৈরি করা পসিবল, যে কিনা এখন শুধু টেক্সট ভিজুয়ালাইজেশন বা কন্টেন্ট লিখে দিচ্ছে। এখন আমি যদি তাকে পুরো সার্চ ইঞ্জিন দিয়ে যদি ট্রেন করতে পারি, তখন আমার মডেল কিন্তু প্রতিনিয়তই নতুন কোনো না কোনো এক একটা ইনফরমেশন সে আমাকে দিতে পারবে। সো যত বেশি মডেল ট্রেনড হবে, এবং এই মডেল ট্রেন লেখা থাকে না যে ভার্সন 1, ভার্সন 2, চ্যাট জিপিটি ভার্সন 3.5, এর মানে কি জয়? মানে এই যে চ্যাট জিপিটি ভার্সন 3.5, এর চেয়ে চ্যাট জিপিটি 5 আরো স্ট্রং, এর মানে কি? ওইটা টাকা দিয়ে কিনো, এটা ফ্রি, এর মানে কি? এর স্যার মানে কি? এইখানে মূলত স্যার একটা হুম, কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, বলো জয়। স্যার আমাদের এই যে চ্যাট জিটিপি বা ডিপসিক এনাদের যে ট্রেন প্রসেসটা, সেটা হ্যাঁ তো স্যার প্রতিনিয়ত আপডেট হচ্ছে। হ্যাঁ তো সেক্ষেত্রে স্যার নতুন নতুন যে কাজগুলো ডিটেকশন তারা পাচ্ছে না, মানে আমরা যেটা হচ্ছে প্লাগারিজম বা এআই ডিটেকশন গুলো বলে থাকি, হ্যাঁ, তো সেগুলো কিভাবে তারা চেক করেন বা হচ্ছে কিভাবে এটা একটু করেন, এটা একটু কিছু বলতেন? ওই যে ওই ডাটা সেট তাদের কাছে আছে। আমরা যখনই কোনো একটা পেপার লিখতেছি, যেমন যে মাত্র আমি বললাম যে একটা মডেল, 3 মডেল, চ্যাট জিপিটি 3 মডেল, ওটা একবার পুরো ডাটা সেট দিয়ে কিন্তু সে ট্রেন্ড হয়েছে। হওয়ার পরে 2021 সাল পর্যন্ত সে ট্রেন্ড হওয়ার পরে কিন্তু আমরা চ্যাট জিপিটিকে 3 কে বা 3.5 কে আমরা এমন কিছু যদি জানতে চাই যেটা 2021 পর্যন্ত এক্সিস্ট ছিল, সে কিন্তু এটা অ্যান্সার দিতে পারে। 22, 23, 24-এর অ্যান্সার কিন্তু সে দিতে পারে না। সো 24 পর্যন্ত আবার তাকে ট্রেন্ড করা হয়েছে, এবং এই ট্রেন্ড করতে তাদের ওয়্যার হাউসে বিগ টাইম নিছে। হওয়ার পরে যখন মডেলটা ট্রেন্ড হয়েছে, ওই মডেলটাকে আবার সামনে নিয়ে আসছে নতুন একটা নামে, যে চ্যাট জিপিটি 4.5 ভার্সন। ক্লিয়ার? এই জন্যই সে আমার প্লাগারিজমটা ধরে ফেলে। এবং ইন্টারেস্টিংলি, ও আবার এখন ওর নামও দিছে হচ্ছে হিউম্যানাইজ করে। তো ও যে হিউম্যানাইজ করে, ও হিউম্যানাইজ করলেও ওর মধ্যে কিন্তু একটা রোবোটিক রোবোটিক ভাব থাকে। কেন? কারণ ও তো ট্রেন্ড মডেল। আমাকে নিজের হাতেই লিখতে হয়। যদি আমি কোনো পেপার রাইটিং করি বা আর্টিকেল করি, হিউম্যানাইজ করলে কিন্তু সে অ্যাকুরেট আমার মনের ভাবটাকে নিয়ে আসতে পারে না। এবং ওর মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স মেকিং এর একটা মানে ওই যেটা বলে হচ্ছে যে আকাঙ্ক্ষা, এটা বেশি। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে চায় খালি, সিম্পল সেন্টেন্স লিখতে পারে না। ওর প্যারাফ্রেসিং এর মধ্যে সম্পূর্ণ চ্যাট জিপিটি, তুমি যদি প্যারাফ্রেসিং একটু দেখো, ওইটার প্যারাফ্রেসিং গুলো কিন্তু একটু ব্রিটিশীয় প্যারাফ্রেসিং, ব্রিটিশ ওয়ার্ড গুলোকে বেশি নিয়ে আসে। এরকম হচ্ছে মডেল যেভাবে ট্রেন্ড হয়, সো মডেল ওইভাবে ইয়ে করে। সো আমি 9টা কোর্স দেখাইছি। এর মধ্যে এই যে জেনারেটিভ এআই, এই কোর্সটা ব্যবসায়িক বা পেশাজীবীর জন্য খুব উপযোগী। যারা আমাদের কোর্স কিনছেন তাদেরকে আমি বলবো স্যাপের এই কোর্সটা একটু কিনতে পারেন। এখানে বড় বড় মডেল তৈরি করা এবং স্বনির্ধারিত আপনার গতিটা কিভাবে আপনি সেট করবেন, এই জেনারেটিভ এআই আপনি তৈরি করতে পারেন আপনার বিজনেসের জন্য। এই স্যাপের এই কোর্সটাও কিন্তু ফ্রি, স্যাপ লার্নিং এর। বিজনেসম্যানদের জন্য এটা বেটার ওয়ে। ঠিক আছে। সো আমি এই কিছু কিছু কোর্স আমি এগুলো সব শেয়ার করে দিব। এবং আমি এগুলোর লিংক আনতে পারিনি, কারণ এটা তো মাত্র আমি সেট করলাম। বাট আরো কিছু টুলস, প্রায় 20টা টুলস, ওইটার লিংক আমি নিয়ে আসছি এবং সেট করছি এটা প্রেজেন্টেশন আকারে। সো এই
গুগল ক্লাউডের এই যে আমি যে বলি যে এজেন্ট বানানোর জন্য প্রচুর কোর্স দেয়া আছে, কারণ এজেন্ট এজেন্ট মেকিং ওটার মধ্যে কোনো নোবেলিটি নাই। এজেন্ট মেকিং এ কোনো প্যাটেন্ট হবে না, এজেন্ট মেকিং এর কোনোদিন কপিরাইট হবে না, এজেন্ট মেকিং এর আসলে কোনোদিন মানে রিসার্চ কন্ট্রিবিউশন নাই, সোশ্যাল ইম্প্যাক্ট নাই। এজেন্ট মেকিং ফর বিজনেস, বিজনেস ইম্প্যাক্ট আছে। সুতরাং আপনি এই যে 200টার মানে 20টার উপরে প্রোডাক্ট আছে গুগল ক্লাউড প্ল্যাটফর্মের, সব আপনাকে হেল্প করবে কিভাবে এজেন্ট মেকিং করবেন আপনি, এবং ফ্রি ট্রায়াল দিতে পারবেন, ইউজ করতে পারবেন। সো এই কোর্সগুলো, এই যে এইখানে জেনারেটিভ এসএ কোর্সগুলো সম্পূর্ণ এখানে দেওয়া আছে। একটা পর্যায়ে গিয়ে ওরা মানে টাকা পয়সা নিবে, কিন্তু তার আগে ওদের যেগুলো ফ্রি আছে সেগুলো আমি বলবো যে আপনারা সময় সুযোগ মতন করে নেবেন। জেনারেটিভ এআই আমি দেখাই দিলাম। দেন অ্যাসেনশিয়াল ইন জেনারেটিভ এআই ইন মাইক্রোসফট এবং লিঙ্কডইন, এই কোর্সটা হচ্ছে যারা একদমই মানে নতুন, জীবনেও কিছু করে নাই, ওই এজেন্ট বানাইতে চাচ্ছে, তারা এই কোর্স করতে পারে। অনেকে আমাকে বলছে যে স্যার এজেন্ট বানানো শেখানো হবে কিনা। আমার কোশ্চেন হচ্ছে আমি আহ, আপনাকে এজেন্ট বানানো শেখানোর দরকার কি? এজেন্ট বানানোর জন্য তো হাজারো রিসোর্স আছে, আপনি টাকা দিয়ে কেন শিখবেন? কিন্তু আপনি এজেন্ট এজেন্ট যেই এপিআই ইউজ করে আপনি বানাবেন, ওই এপিআই বানানোটা আপনি শিখেন। যে মডেলকে দিয়ে আপনি বানাবেন, আপনি মডেল বানানোটা শিখেন, তাহলে আপনার হয়তো বা কন্ট্রিবিউশন বেটার হবে সোসাইটিতে। সো এই কোর্সগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। এই যে এইটা একটা কোর্স, এই আপনার ইন্ট্রোডাকশন, তো এইটা একদমই বেসিক। আমার কোর্স যারা করছে তাদের কাছে এই কোর্স মনে হবে দুধ ভাত। এখানে যতগুলো কোর্স আমি দিলাম এর মধ্যে প্রত্যেকটা কোর্স, মানে প্রত্যেকটা কোর্স, মানে আমার আমার কমিউনিটিকে তো আমি বলি যে ফ্রি কোর্সগুলো করার জন্য, তাইলে বুঝবে যে আমার কোর্সের কতটা গ্রহণযোগ্যতা, এবং আমার কোর্সটা নিয়ে সে যে কত টাকা সেভ করছে সে নিজেও কল্পনা করতে পারবে না। যে এই এই আমার কোর্সের অনেকটা কন্টেন্ট আপনার এইগুলো সব বেসিক কন্টেন্ট ওরা হচ্ছে দিয়ে দিছে, অনেকটা কন্টেন্ট, কিন্তু অ্যাডভান্সে গেলেই টাকা ওরা চাইছে। আর আমি তো একদম বিগিন থেকে অ্যাডভান্স পর্যন্ত গেছি। শুধু জেনারেটিভ এআই এর যে এজেন্ট মেকিং, এটা আমি শিখাই নাই, বাট অনেকে রিকোয়েস্ট করছে যে স্যার একটা ব্যাচ এজেন্ট মেকিং এর করা যায় কিনা, বাট ওটা 2025-এ আমি সম্ভব না, 26-এ আমাকে করতে হবে। সো এই হচ্ছে মোটামুটি আমার কিছু সাজেস্টিভ কোর্স। ওকে, কিছু টুলস আমি একটু না বললেই না। এক হচ্ছে যারা রিসার্চ করি তারা অবশ্যই আজকে লিঙ্কডইনের মতন ওভারলিফে আমরা অ্যাকাউন্ট খুলে ফেলবো। কার কার ওভারলিফে অ্যাকাউন্ট আছে এখানে? লেটেক্স বা ওভারলিফে অ্যাকাউন্ট আছে কারো? স্যার জয় নাই। ওভারলিফে অ্যাকাউন্ট আমি কেন করব? আমি যদি ওভারলিফে একটা অ্যাকাউন্ট আমার থাকে, তাহলে আমি যে কোনো ধরনের পেপার আমি ওভারলিফে রাইটিং করতে পারি। এবং ইন্টারেস্টিংলি, আমি আমার প্রজেক্টের যে কোনো ধরনের প্রজেক্ট, আমি যদি এখানে বুয়েটের টেমপ্লেট সার্চ দিই বা ইন্টারন্যাশনাল ইউএসএ যতগুলো, ওরা সবাই কিন্তু কিপ ইউর অ্যাকাউন্ট সেফ, মেক শিওর ইউ ডোন্ট লস এক্সেস। আচ্ছা, একটু যদি আমি দেখাই, এখানে আমার অনেকগুলো প্যাটেন্ট, অনেকগুলো এই যে বুয়েটের ইউনিভার্সিটি থিসিস, ইন্টারেস্টেড 3 বছর আগে করা সব। সো এইখানে আমার আর্কাইভ আছে, অল প্রজেক্ট, আমি যতগুলো প্রজেক্ট করবো এখানে করা যায়। এবং আমার যে পেপার টেপার আপনি সব এখানে নিউ প্রজেক্ট লিখে আপনি এখানেই পেপার রাইটিং করতে পারেন। যদি আপনার কাছে এটা কিভাবে করবেন ওভারলিফে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার প্রচুর আপনার ল্যাটেক্সের মানে বড় বড় জার্নাল টার্নাল, এবং হচ্ছে বুয়েটের, আপনি যদি এই যে বুয়েট ল্যাটেক্স ফাইল লিখেন, বুয়েট ল্যাটেক্স ল্যাটেক্স ফাইল লিখেন, তাহলে দেখবেন যে অটোমেটিক কিন্তু বুয়েটের টেমপ্লেট দেয়া আছে। এই যে বুয়েট ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এর ল্যাটেক্সের ওভারলিফের টেমপ্লেট দেয়া আছে। আপনি যদি IEEE ল্যাটেক্স লেখেন, আপনি যে কোনো ইউনিভার্সিটি, ধরেন আপনি এমআইটি তে গেছেন, এমআইটি ল্যাটেক্স লেখেন টেমপ্লেট, দেখবেন এমআইটি যে ইনস্টিটিউটের ল্যাটেক্সের
পুরো টেমপ্লেট দেওয়া আছে। আপনি ক্লিক করলে দেখবেন যে ওদের পুরো টেমপ্লেট আপনার মানে ইজিলি আপনি কানেক্ট করে ফেলতে পারবেন ওই টেমপ্লেটটাকে, এবং ওই টেমপ্লেটের উপর আপনি কাজ করতে পারবেন। পেপার টেপার রাইটিং টাইটিং সব কিছুই আপনি ওই টেমপ্লেটের উপর, এইগুলা নিয়ে একটু আপনারা ঘাটাবেন। কারণ এইখানে আপনার একটা পেপার যতটা সুন্দর হয়েছে, যেমন স্প্রিঞ্জার নেচারে আপনি যদি কোনো পেপার সাবমিট করতে চান, তাহলে আপনি কিন্তু ওভারলিফেই কিন্তু আপনাকে এই যে এইখানে কোডের ভিতরে ভিতরে আপনাকে লিখতে হয় যে আমি এখানে যদি আপনি ইয়েগুলো দেন, ফোল্ডারগুলো ওপেন করেন, দেখবেন যে আপনার আর্টিকেলগুলো, এই যে পুরো আর্টিকেলটা কিন্তু এখানে আসছে। আর এই যে বড় বড় যে ইকুয়েশনগুলো বা টেবিলগুলো দেখবেন আর্টিকেলে খুব সুন্দর করে আসে। সো এইটার উপরে কিন্তু একটা কমপ্লিট কোর্স নেওয়া যায় যে লেটেক্স কিভাবে আমি লিখবো রিসার্চের জন্য। সো এগুলো আমি চাই না কেন, কারণ এগুলো ওভারলিফের প্রচুর, এই যে স্প্রিঞ্জার নেচার আপনি লিখলেই চলে আসবে, এবং আপনি হচ্ছে যে যখন যেটা এডিট করবেন, আপনি যেই টেক্সটের উপর এডিট করবেন, যে বিএসটি গুলো হচ্ছে হলো আপনার ওই টেক্সটের এখানে কন্টেন্ট, যেখানে আমি যা যা লিখবো এখানে তাইতেই আসবে। এখন এইখানে আমি ওরা হচ্ছে কোড করে করতে হয়। সো এইটা আপনি কিভাবে শিখবেন ওভারলিফে কাজ করা, আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন যে হাউ টু রাইট অ্যান আর্টিকেল অর রিপোর্ট ইউজিং ওভারলিফ, আপনি কিন্তু খুব ইজিলি আপনি এটা। এই যে লেটেক্সে আমি যদি যাই, এই লেটেক্সে আমি লেটেক্স টিউটোরিয়াল ফর বিগিনার্স যদি একটু সার্চ দিই, তাহলে আমি এখানে অনেক আমি দেখতে পাবো যে কিভাবে আমি লেটেক্সে কাজ করব, কিভাবে আমি আমার যতগুলো বড় বড় আর্টিকেল আছে এই যে লেটেক্সে আমি কিভাবে কোড করলে অটোমেটিক্যালি এটা চলে আসবে। যদি আপনি বলেন যে আমার শেখাও কিন্তু এদের এই ফ্রি রিসোর্স থেকে, সুতরাং এইগুলো আমি এই জন্য কোর্সে আমি শেখাই না কেন। অনেকে অসংখ্য কোর্স আছে যেগুলো ওরা মানে যেগুলো হচ্ছে ফ্রি সেগুলোকে ওরা টাকা দিয়ে নিচ্ছে। সো ওইটা আলটিমেটলি আমাদের অবজেক্টিভ না। আমার কমিউনিটি এগুলো শিখবে এটা আমার বিশ্বাস। এই জন্য আমি আজকে এখানে সব দিয়ে দিলাম। এখানে হচ্ছে কোড করে করে এই যে আমি এখন আমার পেপার লেখা শেষ, আমি ডাউনলোড করব। ডাউনলোড করার সাথে সাথে আমার কিন্তু পেপারটা পিডিএফ আকারে চলে আসবে। এখন দেখেন এই পেপারের ইকুয়েশনগুলো আপনার নর্মালি এরকমভাবে আপনার ইকুয়েশন বসাইতে কিন্তু অনেক কষ্ট হইতো, কিন্তু আপনি যদি এইখানে এইভাবে ইকুয়েশন বসান, এই যে আমার এই পেপারটা স্প্রিঞ্জারের জন্য দেয়া, এই পেপারে আপনি যত নিচে যাবেন দেখবেন যে ইকুয়েশনগুলো কিন্তু এত সুন্দর করে বসতো না যদি এটা আমি লেটেক্সে না করতাম। কথাই বুঝতে পারছেন? সো আপনার হইতেছে গিয়ে আপনি আপনার মতন করে এই যে সোর্স কোড আপনি নামাই ফেলতে পারেন, যে কোড দিয়ে আপনি লেটেক্স করছেন। আপনি ইচ্ছা করলে গিটে রেখে দিতে পারবেন, গিট হ্যাবে রেখে দিতে পারবেন, ড্রপ বক্স। ড্রপ বক্স হচ্ছে মাইক্রোসফটের হচ্ছে একটা গুগল ড্রাইভের মতন, ওখানে আপনি রেখে দিতে পারবেন। সো গিট হ্যাবে আপনি কিভাবে রাখবেন এটা আবার একটু দেখবেন যে গিট হ্যাব কিভাবে ইউজ করে। আমার ডকুমেন্টসগুলো গিট হ্যাবে রেখে দিলে আমি পরে কিভাবে ইউজ করতে পারি। আপনার যে কোডগুলো করবেন ওটাও আপনি গিট হাবে গিট করে রাখবেন আপনার নাম। এগুলো সব ফ্রি রিসোর্স। গিট হাব আপনাকে প্রায় 10 জিবি দেয়। গুগল ড্রাইভ মানে গুগল যেভাবে আপনাকে 15 জিবি দেয়, এরকম আপনাকে ও আপনাকে স্পেস দেয়। ঠিক আছে। সো এই ওভারলিফ নিয়ে একটু বলার কথা ছিল, আজকে একটু চিন্তা ভাবনা করলাম। স্যার, একটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ, রিসার্চের। হ্যাঁ, হ্যাঁ, বলো। আমি হচ্ছে স্যার কখনো মানে কোন একটা রিসার্চ বেস কোশ্চেন আমার মাথায় অ্যারাইজ করলো, কিন্তু আমি আসলে জানি না সেটার জন্য আমি পারফেক্টলি হচ্ছে কোন পেপার বা কোন বইটা পড়লে আমি সেখানে ধারণাটা পাবো। তো স্যার সেক্ষেত্রে রাইট। এআই আমাদের কোনো হেল্প করতে পারি তো? অবশ্যই চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞাসা করতে পারি, ওইটার টুলস গুলো আমি এখন দেখাবো, প্রায় 20টা টুলস। 20টা টুলস, এই টুলসগুলো আমার লাইফে পুরো মোড চেঞ্জ করে দিতে পারে। আমি যে টুলসগুলো রেগুলার ইউজ করি, ঠিক আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। আজকে এই টুলসগুলো দিয়ে শেষ করব। মানে আইট্রিপলিতে আমি মানে আইট্রিপলি আমি করি, আইট্রিপলির টেমপ্লেট ইউজ করব না স্প্রিঞ্জার নেচারের করব, নাকি আমি এলিজিভিয়ার এর করব, নাকি আমি এমডিপিআই এর করব, এগুলো সবই কিন্তু পাবলিশ হয়। এবং এমডিপিআই এর কিউ1 জার্নাল আছে, এলিজিভিয়ার এর আছে। এবং আমি যখন প্যাটেন্টের আর্টিকেল করব, বাংলাদেশের প্যাটেন্ট আর্টিকেলের কোনো টেমপ্লেট নাই ইয়েতে আমার ওভারলিফে। কিন্তু আমি যদি ইউরোপ আমেরিকার কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, ওদের কিন্তু সব কিছু টেমপ্লেট হচ্ছে ল্যাটেক্সে, কারণ ল্যাটেক্স একটা স্ট্যান্ডার্ড আমার প্ল্যাটফর্ম যেখানে আমি আমার কন্টেন্ট রাইটিং করতে পারতেছি উইথাউট পেমেন্টে।
হ্যাঁ, যদি আমি খুব রেগুলার এবং খুব ফাস্ট কাজ করতে চাই, সে আমাকে সাজেস্টিভ ওয়ার্ক করে দেয়, তখন গিয়ে আমার পেমেন্ট দেওয়া লাগে। সো আমার আমার দরকার নাই পেমেন্টের, বিকজ আপনি যেই যে কাজটুকু ফ্রি করতে পারতেছেন ওইটা আপনি ফ্রি আগে শিখে ফেলেন না। সো ওই জিনিসগুলো আমি আজকে একটু দেখাই দিলাম, দিয়ে দিলাম আপনাদের প্রচুর রিসোর্সেস, ওগুলো দেখাই দিলাম। এখন আপনার যে কোশ্চেনটা, যে স্যার আমি নতুন কিছুতে এআই টুলস কিভাবে আমি ইউজ করবো, আমার এখন আমি পুরো প্রেজেন্টেশনটা অন করলাম, দেখা যাচ্ছে এটাই আজকে লাস্ট প্রেজেন্টেশন। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, এআই টুলস ফর টিচিং, রিসার্চ এন্ড প্রফেশনাল লাইফ। ফার্স্ট হচ্ছে চ্যাট জিপিটি, জেনারেটিভ লেসন্স প্ল্যান এন্ড স্লাইডস ম্যাটেরিয়ালস কুইকলি। আমি এখানে লিঙ্ক দিয়ে দিছি, একটু ক্লিক করলে চলে যাবে। জিমিনাই, টেইলর্ড কন্টেন্ট ফর স্পেসিফিক টপিকস অফ অর স্টুডেন্টস। জিমিনাই আপনাকে কোড করে দিবে, এবং ওই কোডটা আপনি যদি না বুঝেন তাহলে ওইটা আবার চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে হবে যে এটা কি বলছে জিমিনাই, ওইটা আর আবার অ্যান্সার চ্যাট জিপিটি দিবে। কারণ জিমিনাই অনেক সময় প্রম্পটিং যখন করে, এই যে আমরা যেই ইউজ করলাম গুগলের কোল্যাব, এই গুগলের কোল্যাব যে অ্যান্সারটা আমাকে দিছে সেটা কিন্তু জিমিনাই দিছে। ও জিমিনাইর কিন্তু ফ্ল্যাশ এপিআই ইউজ করা কোল্যাবে, বুঝাইতে পারছি কিনা? ওখানে লেখা থাকে জিমিনাই, জেনারেট এআই। সো জিমিনাই আমাকে যে কোডটা দিচ্ছে, অনেক সময় সে ওই কোডের মিনিংও নিজেও বলতে পারে না, ও একটা জিনিস বানায় দেয়। সো ওই মিনিংটা বুঝতে গেলে আবার আমাকে চ্যাট জিপিটিকে যেতে হয়। আচ্ছা, এগুলা গেল হচ্ছে হলো আমার মানে টিচিং প্রফেশন বা স্টুডেন্টসদের জন্য। কুইল বোর্ড, প্যারাফ্রেসিং বা সামারাইজিং করার জন্য বা গ্রামার চেকের জন্য কুইল বোর্ড ইউজ করছি। আমরা কি এখানে কি কুইল বোর্ড ইউজ করি? করছি এর আগে কুইল বোর্ড? সালাম জি স্যার, আলাইকুম। আমি ইউজ করেছি। ভেরি গুড। না দেন স্যার, হচ্ছে, আপনি বলেন না হ্যাঁ, এগুলো। ওকে, এগুলো আমি আমি সব দিয়ে দিচ্ছি, আপনি এগুলো গুতাবেন, গুতাবেন আগামী 1 মাস, এগুলো একটু সব গুতাবেন, এগুলো সব জায়গায় অ্যাকাউন্ট করবেন। এই সোমদিন, সোমদিন কিন্তু এআই বেসড একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্স, মানে ভয়ঙ্কর লেভেলের। আমি এটা প্রচুর ইউজ করি। আমি এটা এই আপনাকে সোমদিনটা আপনাকে একটু দেখাই। সোমদিনে যদি আপনি যান, আপনার কাছে ইন্টারেস্টিংলি যেটা লাগবে সেটা হচ্ছে আপনি বলবেন কম, কিন্তু সে আপনাকে সাজেস্ট করবে অনেক বেশি। আপনি তাকে আর্টিকেল দিলে সে সরাসরি আর্টিকেল লিখে নিবে। সো আপনি ফ্রি যতটুকু ইউজ করতে পারেন আপনি অতটুকু ইউজ করবেন। কিভাবে সোমদিন ইউজ করব, এখন এটা তো আপনার হার্ভার্ড, ম্যানচেস্টার, অক্সফোর্ড সবাই সোমদিন ইউজ করে। সোমদিন মোস্ট পপুলার একটা এআই টুলস রিসার্চারদের জন্য। এবং আপনার এআই ডিটেক্টর, এআই ডিটেকশন রিমুভার, রাইটিং, টেক্সট জেনারেট করে দিব, প্যারাগ্রাফ রিরাইট করে দেয়, এবং হচ্ছে ও আপনাকে পুরো একটা রিসার্চ পেপার লিখে দেয়। কথা বুঝছেন? এখন ওই রিসার্চ পেপারে আপনি লেখার পরে আপনি যদি ওইটা এআইতে দেন, ও 100% এআই ধরবে আর কি। আমাদের টার্নিটিন বা যে প্লাগারিজম চেকাররা আছে ওরা কিন্তু ধরে। এখন প্লাগারিজম, ও প্লাগারিজম চেক করতে পারে, ও নিজেও আবার প্লাগারিজম চেক করতে পারে। আবার ও যখন আপনি কোনো একটা ডক ফাইল বানাবেন, ওই প্লাগারিজম চেক করতেও টাকা নিবে, ওইটার গ্রামার চেক করতেও টাকা নিবে, ওইটার মধ্যে এআই আছে কিনা ওইটা ডিটেক্ট করে দিবে সোমদিন। সো আপনার পেপারটা আপনি এইখানে ইজি রাইটিং করতে পারবেন, এআই থিসিস করতে পারবেন, ওই পেপারকে আবার রিরাইট করতে পারবেন, রিসার্চ পেপার তৈরি করতে ও সব করে দিবে, ও কমপ্লিটলি আপনাকে করে দিবে। কিন্তু যখনই করতে ওর কষ্ট হবে তখনই আপনার কাছে টাকা চাবে, কিন্তু আপনার ইনিশিয়াল কাজ এখান থেকে সলভ হয়ে যাবে। সো আপনি কিভাবে এটা করবেন, আগে লগ ইন করবেন, সাইন আপ করে। এখন এগুলো এক একটা 20টা টুলস দেখাইতে গেলে আমার কাছে রাত পার হয়ে যাবে, আমি খুব সংক্ষেপে যাচ্ছি। সোমদিন দিয়ে সার্চ দিবেন, এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, এটা আমার কাছে খুব পছন্দের একটা টুলস। ওকে, দেন আসি হচ্ছে রাইটিং। গ্রামারলি কি সবাই ইউজ করেন, তাই না? গ্রামারলি তো ইউজ করার কথা। ট্রিঙ্কা, জি স্যার। ট্রিঙ্কাটা আমি কম ইউজ করি, ট্রিঙ্কার চেয়ে সোমদিনীটা ভালো। ট্রিঙ্কা এআইও কিন্তু আপনার গ্রামার বা রাইটিং, এটা হচ্ছে গ্রামারলিটা ভালো। সো ট্রিঙ্কা আরেকটা ইয়ে। ম্যানলে আপনারা ইউজ করেন, ম্যানলের এন্ড নোট। এটা হচ্ছে জি স্যার, আপনারা ইউজ করি। যারা কিনা বায়োগ্রাফি বা বিবলিওগ্রাফি করেন, বা মানে সাইটেশন চেক দিতে চান যে এই পেপারে সাইটেশন কয়টা আছে, আপনি পেপারটা জাস্ট এখানে আপলোড করে দিবেন, ও একদম এই পেপারের লাইন টাইন সহ পুরোটুকুর সাইটেশনটা আপনাকে দেখাই দিবে। পেপার দিলে ওইটা সাইটেশন কবে রেফারেন্স হয়েছে, কোন পেপার হয়েছে, সবকিছু এটা লগ ইন করলে আপনি ওইটা একদম আপনাকে বিল্ডিং আইডিয়াস ওয়ান সাইটেশন এট এ টাইম। আপনার আইডিয়া যেটা মাথার মধ্যে ঘুরতেছে, ওই আইডিয়ার একটা পেপার আপনি গুগল স্কলার থেকে নামান, গুগল স্কলারে যান, গুগল স্কলারে যান, গুগল স্কলারে গিয়ে আপনি আপনার আইডিয়াটা লিখেন। আপনার আইডিয়া ধরেন হচ্ছে আহ, আমার মাথায় এখন যেহেতু ফুড প্রিজার্ভেশন ঘুরতেছে, আমি ফুড প্রিজার্ভেশনই লিখি।
এটা আমার নতুন একটা ইয়ে প্যাটেন্টের কাজ। সো ফুড প্রিজার্ভেশন আমরা একটা ইকোসিস্টেম তৈরি করতে। সো ফুড প্রিজার্ভেশনের উপরে এই যে স্প্রিঞ্জার নেচারের অনেক ভালো ভালো জার্নাল আছে। এই যে সাইটেশন 780টা, আপনি এই পেপারের পিডিএফটা নামায় আপনি এর নোটকে দেন, ও আপনাকে পুরোটার সাইটেশন কতগুলো আছে একদম পুরো ব্লক 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 করে আপনাকে দিয়ে দিবে, লিঙ্ক শুদ্ধা দিয়ে দিবে ওই পেপারের লিঙ্ক কোথায় আছে। জয় কি পাওয়া গেল একটা টুলস। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছেন? কেটে কেটে যাচ্ছে আর কি। আচ্ছা, আমাদের এটা রেকর্ড হচ্ছে। সো লাস্ট ক্লাস, আমরা তো কানেক্টেড থাকবোই। আরো কিছু জানতে হলে আমরা এই গ্রুপে কিন্তু লাইফ টাইম আমরা থাকবো। এই 2025-এর গ্রুপেরই খালি নাম চেঞ্জ হবে, বাট এটা এপিআই সেম থাকবে। সুতরাং আর কোনো কোশ্চেন থাকলে আবার করতে পারবো। বিল্ডিং এপিআই এটা গেল। এটা রিসার্চারদের জন্য অনেক চমৎকার একটা সাইটেশন ম্যানেজমেন্টের একটা টুলস। আচ্ছা, টিচিং এর জন্য আপনারা কুইজ টুইজ, যদি যারা টিচিং এ আছে কেউ কুইজ টুইজ বানাইতে চাইলে ইএপিটি খুব চমৎকার। যে কোনো একটা টপিকস দিলে সে কুইজ টুইজ চমৎকার ভাবে বানায় দেয় এই টুলসটা। এরপর হচ্ছে খোদ এই যে নাগারপথ ইন্টারেক্টিভ একটা ক্লাসরুম। আমি এখানে সবাইকে বলি যে যারা মানে ক্লাসরুম নিতে চায় বা ইন্টারেকশন সেশন নিতে চায়, নেয়ার পরটা কিন্তু খুব ভালো। এইখানে আপনি কন্টেন্ট গুলো নিজের মতো সাজাইতে পারবেন, টিচারদের জন্য ফ্রি, বাট হচ্ছে স্টুডেন্টরা সামটাইম পেমেন্ট করতে হয়। সো এখানে পুরোটাই কিন্তু খুব ইন্টারেক্টিভ ক্লাস হয় নিয়ার পরে। সো আপনি অনলাইনে ক্লাস নেবেন, বাট মনে হবে যে ক্লাসরুমে ক্লাস নিচ্ছে, এরকম খুব হাইলি ভিজুয়ালাইজড একটা মানে প্ল্যাটফর্ম, এআই একটা প্ল্যাটফর্ম। সো এইখানে হচ্ছে ক্লাস নেওয়া যায়। যদিও আমার এখন পর্যন্ত এখানে ক্লাস নেওয়া হয় নাই, বাট এই টুলসটা অনেক চমৎকার, অনেকে অনেক প্রশংসা করতেছে। এইটা একটা চমৎকার। এইখানে হচ্ছে যে কোনো ধরনের লেকচার, আমি সাপোজ একটা কোর্স নিব, ওই কোর্সটা কিভাবে আমি মেকিং করব, ওই কোর্সের মধ্যে কি থাকবে, এই ওয়াটার এআইতে আমি যদি দেই, ও আমাকে পুরো কোর্স মেকিং করে দিবে। এ কিন্তু একটা এজেন্ট, ঠিক আছে? এ হচ্ছে একটা এআই মিটিং এজেন্ট, যে কিনা আমার পুরো কাজের সেট করে দিবে। মানে আমার লেকচার প্ল্যান কি হবে, মিটিং এ কি বলবো না বলবো, সব কিছু সে সেট করে দিবে। এবং এই এজেন্টটা এখন ওয়ার্ল্ডে অনেক বেশি পপুলার, ওটার এআই। এবং হচ্ছে আহ, অনেকেই এখানে তাদের বিভিন্ন ধরনের কাজ টাজ করতেছে। সো আপনারা এটাও ইউজ করতে পারেন। এই অট্টার এআই সলিউশন হচ্ছে আপনার বিজনেস পারপাসে, সেলসে, এডুকেশনে, মিডিয়া ইউজ করতে আপনার এগুলো ইউজ করতে পারেন। বাট এটা হচ্ছে ফ্রি, বাট একটা সময় গিয়ে যদি আপনি এখানে খুব ইউজ টু হয়ে যান, তখন ওরা আবার পেইড ভার্সন নেয়। সো এটা আমার ইউজ করা হয় না, এটা একটা। দেন আমরা যদি আহ, এই গ্রিড স্কোপটা ইউজ করি, গ্রিড স্কোপ হচ্ছে টিচিং এর জন্য। আমি যা যা দেখাচ্ছি এগুলো সবই টিচিং এর জন্য, খুবই ভালো। নেয়ার পরটা বেশি ভালো। দেন এখানে হচ্ছে কোশ্চেন জেনারেট করে দিবে আপনার টপিকস ওয়াইজ। সো এইটা খুবই ইজি, এবং এটা আপনারা ইউজ করতে পারেন। এটা আমি ইউজ করছিলাম ইপিটি, খুবই চমৎকার একটা টুলস। এইটা হচ্ছে যে যে কোনো ধরনের আপনার ডেলিভারি করা অথবা আপনার বিজনেসের প্রজেক্টের ক্ষেত্রে এইটা খুব চমৎকারভাবে হেল্প করে। সো এটা টার্নিটিনের একটা টুলস, আমরা যেটা প্লাগারিজমের জন্য ইউজ করি। এই টুলসটা কি করে, আপনি এটা নাম দিয়ে ওদের একটু ইউটিউব চ্যানেলে গেলে আপনি এটা দেখতে পারবেন যে এই টুলস দিয়ে আপনি আসলে আপনার বিজনেসে বা টিচিংয়ে আপনি কিভাবে এক্সাম নিতে পারবেন, হোমওয়ার্ক দিতে পারবেন, কোড ওদেরকে অ্যাসাইন করতে পারবেন। কারণ এই কাজগুলো আমরা গুগল ক্লাসরুমে করতে পারি, যার কারণে এগুলো ইউজ করতেছি না। আর একটা সময় পরে এটা আবার একটু ডিপেন্ডেন্সি হলে ওই গুগলের মতনই টাকা পয়সা চাবে। সো এগুলো খুব বেশি এখন পপুলার হয়নি, বাট আমি যে জিনিসটা বললাম যে আপনার এই নেয়ার পরটা খুব চমৎকার, এটা আমি ইউজ করছি, আমি জানি। ইপিটি আমি ইউজ করছি, এটা খুব চমৎকার। এটা কুইজ টুইজ খুব সুন্দরভাবে তৈরি করে দেয়।
অটোমেটেড গ্রেডিং ফিডব্যাক এটা আমি ইউজ করি নাই, বাট আপনারা করতে পারেন। সো এবার চলে আসি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। আপনি কোনো একটা পেপারের ভিতরে কি আছে না আছে যদি আপনি পড়ে বুঝতে কষ্ট হয়, আমি আপনাকে বলবো এই টুলস আপনার জন্য। সাইট এআই, এর মধ্যে আপনি জাস্ট 7 দিনের ট্রায়াল পাবেন ফ্রি। বাট এই 7 দিন যদি আপনি একে ইউজ করতে পারেন, এরপরে ওরা মানে টাকা পয়সা নেয় আর কি। কিন্তু এইটা চমৎকার একটা আপনাকে পেপারকে সামারাইজ করে এত সুন্দরভাবে দেয়। সো আমি ট্রাই করে দেখছি যে ও একদম পুরো পেপারের সাইটেশন সহ পুরো ওই পেপারের যে আমরা বলি লিটারেচার রিভিউ, ওই পুরো পেপার থেকে একটা আপনাকে 4 লাইন 5 লাইনের লিটারেচার রিভিউ দেওয়া। ইন্টারেস্টিংলি ওর সাথে যত মানে কানেক্টেড যতগুলো পেপার আছে, ওই প্রত্যেকটা পেপারের আবার আপনাকে ও সামারাইজ করে দিবে। সো আপনি ইচ্ছা করলে লিটারেচার রিভিউ তৈরি করে ফেলতে পারেন সাইট দিয়ে। কিভাবে ইউজ করবেন এটার নাম দিয়ে ইউটিউবে দিবেন, দেখবেন অসংখ্য ভিডিওস আছে, সেগুলো আপনাকে ইজি করবে। রিসার্চ র্যাবিট এটা আমি ইউজ করছি। রিসার্চ র্যাবিট একটা মানে আমার কাছে চোখে দেখা একটা চমৎকার টুলস রিসার্চারদের জন্য, যেখানে আপনি একটা পেপার দিলে ওই পেপারের সাথে এই যে সার্চ কিওয়ার্ড বা পেপার ডিওআই নাম্বার, আপনি ধরেন একটা পেপারের আমি গুগল স্কলার থেকে আমি একটা ডিওআই নাম্বার নিয়ে আসি, ধরেন পেপারের নাম বা ডিওআই নাম্বার। একটা তো নামাইলাম, কোথায় গেল? আচ্ছা, যে কোনো একটা আর্টিকেলের আপনি যদি আর্টিকেলটাকে নিয়ে একটু আর্টিকেলের পিডিএফটা বা ওই আর্টিকেলের ইয়ে বোর্ডে আপনি যান, তাহলে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আর্টিকেলের একটা ডিওআই নাম্বার দেখতে পাবেন। হ্যাঁ, সো এই আর্টিকেলটা হচ্ছে ফুড প্রিজার্ভেশন অ্যান্ড ওভারভিউ অন অ্যাপ্লিকেশন অ্যান্ড সাইড ইফেক্টস। সো এখানে আমি এই যে ডিওআই নাম্বারটা নিয়ে নিলাম। ডিওআই নাম্বার মানে হচ্ছে আসলে আইডেন্টিফিকেশন নাম্বার, ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার। সো এই ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বারটা নিয়ে আমি আহ, এখানে সার্চ দিলাম। সো সে আমাকে কি দেখাবে, ওই পেপারের সাথে কতগুলো পেপারের কানেকশন আছে, সব কয়টা পেপারকে এখানে নিয়ে আসবে, এবং আমি জুম করে করে দেখতে পারবো যে সিলভিয়া এই পেপারের সাথে লিজারের এই পেপার, এবং এখানে ক্লিক করলে ওই পেপারের নাম, ওই পেপারের সাইটেশন, ওই পেপারের সামারি আমার ডান পাশে চলে আসবে। এই পেপারে আছে নিউজা, এর পেপারের নাম, পেপারের সাইটেশন সব চলে আসবে। সবাই কি বুঝতে পারছি? জয়, জি স্যার, বুঝতে জয় জি স্যার। রিসার্চ করার একটা প্ল্যানে আছে। কবির ভাই তো অলরেডি রিসার্চার মানুষ। সো যারা যেখানে আছে, মির্জা ভাইয়ের নামও দেখি আছে এখানে। মির্জা ভাই একটা পেপার প্রশ্ন টেপার ছিল করছেন স্যার। নাকি 2019 সালে? না স্যার, না। 2019 সালে পুরো নামই তো মিল আছে দেখি, এস মির্জা। হ্যাঁ, জয় কি প্রশ্ন বলি। স্যার প্রশ্নটা হচ্ছে আমাদের এই যে সাইটেশনের ক্ষেত্রে আমরা যখন বলি হচ্ছে যে কোন একটা পেপারে একটা কথা লেখা আছে, ওইটাকে আমরা যেভাবে প্রেজেন্ট করি আমাদের পেপারটাতে, স্যার সেটা কি স্যার অ্যাক্টিভ স্পিচে হয় না প্যাসিভ স্পিচে আর কি, মানে বলতে চাই আমরা সবসময়। প্যাসিভে কখনো হবে, কি কারণ অ্যাক্টিভ ইউজ সেটা তো করতে পারি সে কিনা তো যে পুরোপুরি? না, আমি 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 প্যাসিভে প্র্যাকটিস করি, কারণ আমি বলি যে সে করছে, তাকে দিয়ে মানে তার দ্বারা এটা ইমপ্লিমেন্ট হয়েছে। আমি তো এটা বলতে পারবো না যে সে আমি করছি বা এরকম। আমি তার পেপারে পাইছি, অ্যাক্টিভলি না বলে আমি একটু ইনডিরেক্টলি বলি আর কি, 4 লাইনে এই মডেল ব্যবহার করছে, এটা পাওয়া গেছে, এটা আউটপুট, এটা লিমিটেশন, গ্যাপ এটা। ঠিক আছে জয়। ওকে, আমার পছন্দের এই অ্যালিসিড দেখাই দিলাম। এটা আমি খুব ইউজ করি, রিসার্চ র্যাবিটটা ইউজ করি। আর এইটা হচ্ছে তো আমি ইউজ করি নাই এইটা এবং নিচেরটা। এইটা হচ্ছে যে খুবই ভিজুয়ালাইজ করে দেখায় আর কি।
রিসার্চ র্যাবিটটা যেরকম আপনাকে ভিজুয়ালাইজ করে দেখাবে, এই হাইপার রাইটের যেটা আছে এআই সাপোর্টেড, এও আপনাকে ভিজুয়ালাইজ করে দেখাবে। বাট অতটা পপুলার নয় রিসার্চ র্যাবিট যতটা পপুলার। হ্যাঁ, এইটা যতটা চমৎকার ভাবে নিয়ে আসে, এ নিজেই একটা চ্যাট জিপিটির মতন, কিন্তু অনলি ফর রিসার্চ। এটা আসলে ইজ ইউর এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট। আপনি যে কোনো ধরনের কন্টেন্ট ওকে দিয়ে লেখাইতে পারবেন এবং সেটা কমপ্লিটলি ফ্রি। যা লিখবেন, মেসেজ টেসেজ মেইল টেল যা লিখবেন সবই ও আপনাকে করে দিবে। সো এটা একটা ফ্রি এপিআই। সো অ্যাডভান্স রিসার্চ প্ল্যাটফর্মের জন্য তো টেনসর ফ্লো, পাইটর্চ, ডিপ লার্নিং এর ফ্রেমওয়ার্ক আমি দেখাই দিছি। সাইকিট লার্ন, কেরাস, মেশিন লার্নিং এর টুলস কিভাবে আমি ইউজ করব সেটা আমি দেখাই দিছি। দেন এনএলপি, যারা ওই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করতে চাই, আমরা ভয়েস নিয়ে অথবা ভয়েস থেকে ইন্টারপ্রিটেশন করতে চাই, তাদের জন্য এটা খুব ভালো একটা লার্নিং ইয়ে হতে পারে। যারা এনএলপি নিয়ে কাজ করতে চায় এবং কোড করে দিবে, সরাসরি এনএলপির কোড করে দিবে। এর আগে আমি যেরকম রোবো ফ্লো দেখাইছিলাম একটা, এরকম এটা এনএলপির জন্য সাইট। সাইকিট লার্নের জন্য কে রাস্তা আমি দেখাইছি, টেনসর ফ্লোর জন্য তো আমি পাইটর্চ দেখাইছি। সো এইগুলো আসলে মানে ইউজ করলে আস্তে আস্তে করে আরো অ্যাডভান্সে যাওয়া যাবে। তো কোলাবোরেশন ডেটা টুলসের জন্য জুপিটার নোটবুক আমি একদম প্রথম দিন দেখাইছিলাম যে জুপিটার নোটবুকে আমরা কিভাবে কাজ করতে পারি। কোল্যাবে যেহেতু আমরা সব করছি, কেউ যদি এখানে আমরা জুপিটারে কাজ করতে চাই করতে পারি, বাট জুপিটারে কাজ করলে আমার নিজস্ব পিসি বা আমার নিজস্ব ওয়্যার হাউস অনেক স্ট্রং থাকতে হবে, যেটা র্যাম এবং যেটার আমার রোম এবং যেটার গ্রাফিক্স কার্ড সবকিছু একটু স্ট্রং থাকতে হবে। এমএল মডেল ডেভেলপমেন্টের জন্য এই আইবিএম ওয়াটসন স্টুডিওটা আমি রেগুলার দেখি। এইখানে আপনি আসলে মূলত প্রোডাক্ট তৈরি করা যাবে প্রফেশনালদের জন্য। এটা আই মানে আইবিএন ওয়াটসন স্টুডিও, এখানে নতুন একটা মডেল বা নতুন কিছু যদি আমি আনতে চাই, করতে চাই এআই কে ক্লাউডের সাথে, বা আমি আউটকামস প্রিডিক্টিভ অ্যাকশন করতে চাই, এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো এখানে থাকে এবং ব্লগও থাকে, অসংখ্য ব্লগ থাকে যেগুলো পড়লে আসলে বোঝা যায়, এবং অনেক প্রোডাক্ট, রেডি প্রোডাক্ট ওদের পাওয়া যায়। ঠিক আছে। দেন হচ্ছে সায়েন্স স্পেস, হচ্ছে হলো রিসার্চ ডেটা কোলাবোরেশন। এইটা আমি রেগুলার, এইটা আমার ইউজ করা হয় যে রিসার্চ, খুব ফাস্টেড রিসার্চ করার জন্য আপনি যে কোনো একটা কোয়েরি দিলে সে সেই কোয়েরির একটা অ্যান্সার সেটা দিয়ে দিবে। ইন্টারেস্টিংলি যদি এইটা দিয়েও ওই একই কাজ করা যায়, আপনি এআই রাইটিং করে দিবে, দেন পিডিএফ বানাই দিবে, লিটারেচার রিভিউ করে দিবে। আমি ওই যেটা একটু আগে দেখাইছিলাম, একটা জাস্ট পেপারের ডিওআই নাম্বার দিয়ে আমরা যেটা র্যাবিটে করছি ওইটা সায়েন্স স্পেসে করে, বাট র্যাবিট ইজ মোর দেন এফিশিয়েন্ট সায়েন্স স্পেস সে। বাট সায়েন্স স্পেসের ভুলটা একটু কম হয় র্যাবিটের চেয়ে, এটা একটু দেখতে হবে নিজে করার সময়। কারণ এআই এর উপরে আমার নির্ভর করে কিন্তু রিসার্চ হয় না। এআই আমাকে সহযোগিতা করে, বাট ও আমাকে কোনো সলিউশন দেয় না। আচ্ছা, ফান্ডিং এবং প্রপোজালের জন্য এইগুলো আমি দিয়ে দিছি, মানে যারা পেপার টেপার করতেছি বা তাদের টাকা পয়সার দরকার হলে ফান্ডিং এর জন্য আমরা এই জায়গাগুলোতে আমরা নক করতে পারি। যদি ইফিশিয়েন্ট কোনো প্রপোজাল হয়, সো সেইখানে অনেক প্রফেসররা থাকে, এবং আমরা যেখানে যাই দিব আমরা অলওয়েজ পিডিএফ শেয়ার করব, কখনো কোড শেয়ার করব না। কারণ একসময় আপনারা কাজ করতে করতে আগামী, আমার বিশ্বাস আপনাদের মধ্যে অনেকেই অনেক প্রো লেভেলে চলে যাবে। সো কোড শেয়ার করব না। সো ফর প্রফেশনালদের জন্য এখানে কি কি স্কোপস আছে এবং ফ্রি ক্যাম্পেইনগুলোর সাথে একটু টাচে থাকা। সো এই ফান্ডরাজ হচ্ছে ফান্ডিং করে, এবং এই যে গ্র্যান্টস গভ ফাউন্ডেশন ডিরেক্টরি অনলাইন, এখানে ওয়ার্ল্ডের সব গভর্নমেন্ট মানে ফান্ডিংগুলো এখানে পাওয়া যায়। দেন হচ্ছে আপনার এডুকেশন যে ফান্ডিংগুলো আছে স্পিনে আপনি পাইতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ফান্ডিং যেই সার্চগুলো, আপনি জাস্ট এডুকেশন রিলেভেন্ট যে কোনো ধরনের ফান্ডিং এখানে সার্চ করলে কিন্তু পাওয়া যায়। জাস্ট আগে লগ ইন করতে হবে, এবং ওয়ার্ল্ড লার্জেস্ট ডাটাবেস ফর রেসপন্ডার্স অ্যান্ড ফান্ডিং অপরচুনিটি, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা মানে ইয়ে আপনার এটা বলতে পারেন আর্কাইভ, যে আপনার লেটেস্ট মানে চ্যাট জিপিটির মতন সে আপ টু ডেট আপনাকে ইনফরমেশন দিতে থাকবে যে কোন জায়গায় কোন মানে কোনায় কানায় কোথায় কোথায় আপনার ফান্ডিং আছে। সো ফান্ডিং এর জন্য আমি বেস্ট 3টা টুলস দিয়ে দিলাম।